আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রিজভী খান মজলিস, তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর। তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রজেক্ট এস এর অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ব্যাংক সমন্বয় বিবরণীর ষষ্ঠ ক্লাস। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীর এর আগেও আমি 6টি ক্লাস কন্ডাক্ট করেছি। তোমরা সবাই জানো, যারা ক্লাসটি করোনি, এর আগে 1 থেকে 5টি ক্লাস কন্ডাক্ট করেছি। 1 থেকে 5 অর্থাৎ 5টি ক্লাস করে এসে তোমরা আজকের ক্লাসে জয়েন করবে। আজকে ষষ্ঠ ক্লাস। তোমরা প্রথম 5টি ক্লাস যদি না বুঝো বা না করো, তাহলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে পারবে না। তাই ব্যাংক সমন্বয় বিবরণী একটা কানেক্টেড সিস্টেম। তোমাদেরকে 1 নাম্বার ক্লাস থেকে শুরু করতে হবে। আগের 5টি ক্লাস যথাক্রমে করে এসে আজকের ক্লাসে জয়েন করতে হবে। তাহলে তোমরা আশা করি ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের, দ্বৈত জের, সংমিশ্রিত জের বা সবগুলো জের নিয়ে কথা বলতে বা তোমরা ধারণা রাখতে পারবা। তো আমার সেটাই বিশ্বাস। তো তোমরা কি করবে, প্রথম ক্লাসগুলো করে এসে আজকের এই ক্লাসটি করবে, এই সব ষষ্ঠ ক্লাসে জয়েন করবে। তাহলে তোমরা একটা কানেক্টেড সিস্টেমে থাকতে পারবে, বুঝতে পারবে যে ব্যাংক সমন্বয় বিবরণী কোথা থেকে শুরু হয়েছে, কোথায় যাচ্ছে, কিভাবে শেষ হচ্ছে, ফ্লোটা কি, এটা ধরতে পারবে। তো আজকে আমি দ্বিপাক্ষিক জের অর্থাৎ চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাসেও আমি ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বৈত জের, দ্বিপাক্ষিক জের বা উভয় জের অঙ্ক নিয়ে কথা বলেছিলাম। আজকের ক্লাসটিতে আমি তাই কথা বলবো। এর পরবর্তীতে যে সপ্তম ক্লাস বা শেষ ক্লাসটি হবে, সেখানে আমি আমানতকারী বইতে কিভাবে সংশোধন দিতে হয় অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীর সর্বশেষ যেই পদ্ধতি, সেটি আমি সর্বশেষ ক্লাস অথবা সপ্তম ক্লাসে কন্ডাক্ট করব। তো আজকে আমি দ্বিপাক্ষিক জের নিয়ে কথা বলছি। দ্বিপাক্ষিক জের বা উভয় জের কি আমরা জানি। দ্বিপাক্ষিক জের বলতে বোঝানো হয় দুটি জের আমার হাতে থাকবে, একটি ব্যাংক বিবরণীর জের, একটি নগদান বইয়ের জের। অর্থাৎ ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অথবা নগদান বই মোতাবেক ব্যাংক জমা, এই দুইটা জের আমার হাতে থাকবে। এই দুইটা জের হাতে রেখে দুইটা একই সময় সমান হওয়ার কথা, একটা নির্দিষ্ট সময়, সাধারণত 30 দিন বা 1 মাস। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত 1 মাস পরে ব্যাংক সমন্বয় বিবরণী দুটি জের সমান হওয়ার কথা, তবে সমান হয় না। কিছু গরমিলের কারণে সমান হয় না। সেই গরমিলগুলোকে ফাইন্ড আউট করে, খুঁজে বের করে সংশোধন করাই ব্যাংক সমন্বয় বিবরণীর মুখ্য এবং মূল উদ্দেশ্য। আসো তাহলে আমরা বেশি আলাপ না করে আমরা সরাসরি আমাদের অঙ্কে চলে যাই। আমাদের যে ম্যাথ, প্রথমে আমরা যে ম্যাথটা সলভ করব, সেই ম্যাথটার দিকে আমরা ফোকাস করি। ম্যাথটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা কত টাকা দেওয়া আছে, 1,35,000 টাকা। নগদান বই মোতাবেক ব্যাংক জমা শিক্ষার্থী বন্ধুরা 1,35,000 এবং সর্বশেষে লেখা আছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা 1,34,000। তার মানে দুইটা অ্যাকাউন্ট আমার কাছে দেওয়া আছে, একটা নগদান বই মোতাবেক ব্যাংক জমা, আরেকটা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা। দুটো জের আমার কাছে দেওয়া আছে 1 নাম্বার আর 6 নাম্বার স্টেটমেন্টে। তাহলে এই দুইটা লেনদেন নিয়ে, এই দুইটা ব্যালেন্স নিয়ে আমাকে ব্যাংক সমন্বয় বিবরণীর উভয় জের শুরু করতে হবে এবং আমরা জানি একটি নির্দিষ্ট দিন শেষে এই দুটো মিলে যাওয়ার কথা, 1,35,000 1,34,000 ইকুয়াল হওয়ার কথা, মিলে যাওয়ার কথা। কিন্তু দেখো 1,35,000 আর 1,34,000 মিলে নাই। তাহলে 1,000 টাকার ঘাটতি আছে বা আরো বড় ঘাটতি থাকতে পারে বা দুইটা জেরই ভুল হতে পারে। এই যে না মিলার কারণটা কি, আমরা এই কারণগুলো আসলে সংশোধন করি। প্রথমে বলা হয়েছে নগদান বইতে লেখা হয়নি এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করো। এটা খুবই ইজি শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ, পড়লেই বোঝা যায় কোন লেনদেন নগদানভুক্ত হয় নাই, নগদান বইতে লেখা হয় নাই। আসলে আমরা সমাধান করি। বলা আছে 2 নম্বরে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। এর মানে কি? এর মানে ইস্যুকৃত চেক। শিক্ষার্থী বন্ধুরা, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয় নাই, এর মানে হচ্ছে ইস্যুকৃত চেক বা বকেয়া চেক বা আউটস্ট্যান্ডিং চেক। অর্থাৎ ইস্যুকৃত চেক, চেক ইস্যু করে কে? আমানতকারী। কাকে ইস্যু করে? পাওনাদারকে। কার মাধ্যমে টাকাটা প্রদান করা হয় বা ইস্যু করা হয়? ব্যাংকের মাধ্যমে। ব্যাংক এখানে মধ্যস্থকারী বা মধ্যস্থ ব্যবসায়ী অর্থাৎ ইন্টারমিডিয়ারি। এই জায়গার মধ্যে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয় নাই, এর মানে হচ্ছে ইস্যুকৃত চেক। এর মানে কি শিক্ষার্থী বন্ধুরা? ইস্যুকৃত চেক অর্থাৎ প্রদেয় হিসাবকে আমি চেক দিয়েছি, ইস্যু করেছি। ইস্যুকৃত চেক মানে প্রদেয় হিসাব, ইস্যুকৃত চেক মানে পাওনাদার। পাওনাদারকে আমি চেক দিয়েছি কিন্তু পাওনাদার ওই চেকটি ব্যাংকে উপস্থাপন করে নাই। 8,000 টাকার চেক দিয়েছিলাম, সে ব্যাংকে যায় নাই চেকটা নিয়ে, অথবা সামহাও ব্যাংক কর্তৃক উক্ত চেক পরিশোধিত হয় নাই, ভাঙানো হয়নি, মানে প্রদেয় হিসাবকে পরিশোধিত হয় নাই মানে অপরিশোধিত। অর্থাৎ ব্যাংক কর্তৃক এই টাকাটা পরিশোধিত হয় নাই।
অর্থাৎ এটা অপরিশোধিত রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা সহজ না? একেবারে সহজ, কি বলো? একেবারে ইজি। তো এটা পরিশোধিত হয়নি, এটা আমরা বুঝলাম। তার মানে এই ৮,০০০ টাকা কি নগদানভুক্ত হয় নাই? অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। কারণ চেকটা ইস্যু করেছে কে? আমানতকারী। আমানতকারী বইয়ের নাম কি? ক্যাশ বুক অথবা নগদান বই। নগদান বইয়ের মধ্যে লেখা হয়েছে ৮,০০০ টাকা। ব্যাংক উক্ত টাকা প্রদেয় হিসাব মানে যে আমার কাছে টাকা পায় সেই ব্যক্তিকে পরিশোধ করে নাই। যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয় নাই বা কাজটা করা হয় নাই, তাই ব্যাংক উক্ত বিষয়টি লেখে নাই। এটা কার বইয়ে লেখা হয় নাই? ব্যাংকের বইয়ে লেখা হয় নাই, বা ব্যাংক বিবরণীতে লেখা হয় নাই, বা পাস বইতে লেখা হয় নাই, কিন্তু নগদান বইতে লেখা হয়েছে। কিন্তু আমার কথা বলছে যে সকল দফা নগদানভুক্ত হয় নাই সেগুলোর পরিমাণ নির্ণয় করতে বলছে। তার মানে এটা নগদানভুক্ত হয়েছে, এটা আসবে না। ব্যাংক কর্তৃপক্ষ প্রাপ্য হিসাব হতে ৬,০০০ টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি, এটা বুঝেই যাচ্ছে। দেখো বুঝেই যাচ্ছে যে নগদান বইতে লেখা আছে, নগদান বইতে লেখা হয় নাই। তাহলে যা নগদান বইতে লেখা হয় নাই, যেটি লেনদেন নগদান বইতে লেখা হয় নাই, সেটাই হচ্ছে আমার কতে চাওয়া হয়েছে। সুতরাং এই ৬,০০০ টাকাও আসবে, কয়ের উত্তরে আসবে। তারপরে বলা হয়েছে চেক জমা, ৪ নাম্বার, চেক জমা হয়েছে কিন্তু আদায় হয় নাই। আচ্ছা, কে আদায় করে? এই যে পরিশোধ করে নাই, আদায় করে নাই, এই আদায় বা পরিশোধ এটা কে করে? ব্যাংক করে, কিন্তু করে নাই। তাহলে এই আদায় বা পরিশোধ করে ব্যাংক, কিন্তু ব্যাংক কর্তৃক উক্ত টাকা সম্পাদন হয় নাই বা পরিশোধ করা হয় নাই বা আদায় করা হয় নাই। এই কাজটা ব্যাংক করে নাই, কিন্তু নগদ কি করে নাই? নগদ করছে। কারণ আমরা জানি, এর আগে আমরা পঞ্চম ক্লাসে শিখেছি, চতুর্থ ক্লাসে শিখেছি, যে কোনো একটা পক্ষ কাজ করেছে, যে কোনো একটা পক্ষ কাজ করেছে যদি এমন স্টেটমেন্ট বা এমন লেনদেন থাকে, ব্যাংক চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, তাহলে চেকটা কে জমা দিছে? চেক জমা দেয় কে? শিক্ষার্থী বন্ধুরা, চেক কে জমা দেয়? চেক জমা দেয় আমানতকারী। আমানতকারী চেক জমা দিয়েছে, তার মানে আমানতকারীর বইয়ের মধ্যে সে লিখেছে। আমানতকারী চেক জমা দেওয়ার সাথে সাথে আমানতকারী জাবেদা দিয়েছে, দেনাদার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট। আমানতকারী জানে, কিন্তু কে জানে না? ব্যাংক জানে না। সুতরাং এইটা কিন্তু কয়ের উত্তরে আসবে না, কারণ এটা ব্যাংকের বইতে লেখা হয়নি কিন্তু নগদের বইতে লেখা হয়েছে। কতে কি চাওয়া হয়েছে? নগদের বইতে লেখা হয় নাই বা আমানতকারী বইতে লেখা হয় নাই, ওই লেনদেনগুলো চাওয়া হয়েছে। তাহলে এটা কয়ের উত্তরে আসবে না। তারপরে ব্যাংক মঞ্জুরকৃত সুদ ৫,০০০ যা নগদানভুক্ত হয়নি। এই যে দেখেন লেখা আছে, ব্যাংক মঞ্জুরকৃত সুদ কত শিক্ষার্থী বন্ধুরা? ৫,০০০ টাকা। এই যে লেখা আছে ব্যাংক মঞ্জুরকৃত সুদ ৫,০০০ টাকা, নগদানভুক্ত হয়নি, তার মানে এটা আসবে। এটা আমাদের কয়ের উত্তরে আসবে, কারণ এটা নগদানভুক্ত হয় নাই। তারপরে বলা আছে, হ্যাঁ এটাই বলা আছে, তাহলে আর কিছু নাই। তাহলে মাত্র আমরা কয়টা লেনদেন পেলাম? একটা দুইটা। ৫,০০০ টাকা মঞ্জুরকৃত সুদ আর প্রাপ্য হিসাব থেকে আদায় হয়েছে ৬,০০০, দুইটা মিলে কত হয়? ১১,০০০। এই যে ১১,০০০ টাকা লেখা আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো যে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব আদায় হয়েছে ৬,০০০ প্লাস ব্যাংক সুদ ৫,০০০, টোটাল কত হলো? ১১,০০০ টাকা। এটা কয়ের উত্তর, নগদানভুক্ত হয়নি এই লেনদেনটা। আসো আমরা এর পরবর্তী প্রশ্নে ফোকাস করি। একদম সহজ না? ইজি। বলছে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। শিক্ষার্থী বন্ধুরা আমাকে উত্তর দাও। এখানে দুইটা জের আছে, আপনি যে কোনো একটা জের নিয়ে শুরু করলেই হয়েছে। আপনি যদি শুরু করেন, স্টার্ট করেন ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ১,৩৪,০০০ টাকা, তাহলে আপনার ফিনিশিং হবে এই জায়গায়, নগদান বই মোতাবেক ব্যাংক জমা ১,৩৫,০০০। আবার আপনি যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমা ১,৩৫,০০০ নিয়ে শুরু করেন, তাহলে আপনার ফিনিশিং হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা ১,৩৪,০০০। এখন হুইচ ওয়ান শুড ইউ চুজ? আপনি কোনটা চয়েস করবেন? আপনি কোনটাকে সিলেক্ট করবেন? আপনি এটা এখানে বলে নাই। এখানে যদি বলে দিত আপনি নগদান বই বিবরণী মোতাবেক ব্যাংক জমা নিয়ে শুরু করেন, তাহলে আপনি এই যে নিয়ে শুরু করতেন, এখানে শেষ করতেন। যদি আপনাকে বলতো আপনি ব্যাংক বই বা ব্যাংক বিবরণী নিয়ে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা নিয়ে শুরু করেন, তাহলে আপনি এই জেরে গিয়ে শেষ করতেন। এটা কি এখানে বলছে? বলে নাই। ইচ্ছা ভাই, আপনার ইচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা সহজ, ইজি করেন, এটা আপনার ইচ্ছা। আপনি যে কোনো একটা নিয়ে শুরু করলেই হয়েছে, যেটা আপনার খুশি। তো আমরা এখানে কোনটা নিয়ে শুরু করছি দেখেন, আমরা এখানে শুরু করেছি নগদান বই মোতাবেক ব্যাংক জমা, যেটা উপরে ছিল ১,৩৫,০০০ টাকা নিয়ে আমরা ম্যাথটা শুরু করেছি। নগদান বই মোতাবেক ব্যাংক জমা, কারণ এটা সবার উপরে ছিল, তো আমরা ওই হিসাবে ধরে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা সবার উপরে দেওয়া আছে, আমি এটা নিয়ে ম্যাথটা শুরু করি। তো নগদান বই মোতাবেক ব্যাংক জমা নিয়ে যদি আমি শুরু করি, আমি কাকে ফলো করি? ব্যাংক রে, একক জের। আমরা এই টেকনিকটা শিখেছিলাম সেই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্লাসে আমি বার রিপিট করেছি। নগদান বই মোতাবেক ব্যাংক জমা থাকলে আপনি কাকে ফলো করবেন? ব্যাংক রে ফলো করবেন। ব্যাংক যা করেছে
আপনিও তাই করবেন। ব্যাংক ভুল করলে আপনি ভুল করবেন, ব্যাংক ঠিক করলে আপনি ঠিক করবেন, ব্যাংক যাহাই করুক না কেন আপনি তাহাই করবেন। এখানে কারণ একক জের কোনো বিশুদ্ধ অঙ্ক নয়। এই যে এটা একটা একক জের অঙ্ক, এটা কি জের অঙ্ক? একক জের। একক জের মানে কি? একটা একটা জেরকে ফোকাস করা, একটা হিসাবকে ফোকাস করা। ব্যাংককে ফোকাস করছেন আপনি। আপনার কাছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা আছে 1,35,000। আপনি জানতে চাচ্ছেন যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা কত হয়। নগদ বই মোতাবেক ব্যাংক জমা জানেন, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা কত হয় সেটাই ইচ্ছা হচ্ছে আপনার জানার, আপনার অভিপ্রায় সেটা। তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধু ব্যাংকে ফলো করবেন, ব্যাংক যাহা করেছে আপনি তাহাই করবেন। এটাই হচ্ছে একক জেরের উপায়। একক জের এভাবে করতে হয়। যদি আপনি ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা নিয়ে শুরু করতেন ম্যাথটা, তাহলে আপনি ফোকাস করতেন, ফলো করতেন নগদান বইকে। আবারও বলছি, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা নিয়ে শুরু করলে আপনি কাকে ফলো করবেন? নগদকে। আর নগদ বই মোতাবেক ব্যাংক জমা নিয়ে শুরু করলে আপনি কাকে ফলো করবেন? ব্যাংক রে। তাহলে আমরা কাকে ফলো করবো এই জায়গায়? ব্যাংক রে। এবার আসেন, ব্যাংক রে ফলো করলে কি হয় একটু দেখি। বলছে 2 নাম্বার কি বলছে? চেক কাটা হয়েছে, ভাঙানো হয়নি। এর মানে কি? ইস্যুকৃত চেক প্রদেয় হিসাবকে চেক ইস্যু করা হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক উক্ত চেকের টাকা পরিশোধ করা হয় নাই। এটাই হচ্ছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয় নাই, এই কথার অর্থ এটাই। চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয় না, এই কথার অর্থ কি? চেক ইস্যু করা হইলেও ব্যাংক কর্তৃক উক্ত টাকা প্রদেয় হিসাবকে পরিশোধ করা হয় নাই, কিন্তু আমানতকারী ব্যাংকের নির্দেশ দিয়েছিল যে পরিশোধ করেন প্রদেয় হিসাবকে, পাওনাদারকে ক্রয় খতিয়ানের জের, পাওনাদার বা উত্তমর্ণ সিনোনিম। বলা হয়েছে প্রদেয় হিসাবকে আপনি টাকা পরিশোধ করেন, কিন্তু ব্যাংক কর্তৃক উক্ত টাকা পরিশোধ করা হয় নাই। শিক্ষার্থী বন্ধুরা, সহজ না? পরিশোধ করা হয় নাই, এটা হচ্ছে এই পুরা লাইনের মিনিং। 8,000 টাকা, এটা আমরা একটু আগে দেখলাম। তো পরিশোধ করে, এবার একটু আপনি ভাবেন, আমার টেকনিকে আসেন। আমার ডান হাত এটা হচ্ছে ব্যাংক বই, বা হাত এটা হচ্ছে নগদ বই। একটু বুঝেন টেকনিকটা। আমি ব্যাংক রে ফলো করতেছি, নগদান বই জানে, নগদান বই বলছে ব্যাংক রে যে আপনি টাকা পরিশোধ করেন। এখন পাওনাদারকে যদি ব্যাংক বই আমানতকারীর হিসাব থেকে 8,000 টাকা পরিশোধ করে, তাইলে আমানতকারী হিসাব কি বাড়বে না কমবে? প্রদেয় হিসাবকে যদি আমি টাকা পরিশোধ করি, ডেফিনেটলি আমানতকারী হিসাব কমে যাবে। তাহলে আমানতকারী বইয়ের নাম নগদান বই। আমানতকারী মাইনাস করছে, কারণ আমানতকারী জানে যে ব্যাংক মাইনাস করবে, কিন্তু ব্যাংক তো করে নাই। তার মানে আমি এই অঙ্কে কাকে ফলো করছি? শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্কে কাকে ফলো করছি? এই অঙ্কে আমি ফলো করছি কাকে? ব্যাংক বইকে, ব্যাংক রে। সুতরাং ব্যাংক উপরে আছে, আমানতকারী 8,000 টাকা মাইনাস দিয়েছে, কিন্তু ব্যাংক তো উপরে আছে। যাকে ফলো করব সে কি নড়চড় করবে? না, সে নড়বে না, চড়বে না। তাহলে আমি কাকে ফলো করছি? ব্যাংক রে। তাইলে নগদ উপরে আসবে, নগদ উপরে আসবে, নগদ উপরে আসবে। এর মানে প্লাস, উপরে মানে প্লাস, নিচে নামা মানে মাইনাস। তাইলে এই দেখেন 1 নাম্বার। শিক্ষার্থী বন্ধুরা, সহজ, ইজি। ব্যাংক চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয় নাই। কয় টাকা? 8,000 টাকা প্লাস। 8,000 টাকা প্লাস। কেন প্লাস? কারণ ব্যাংক থেকে টাকা মাইনাস হয় নাই। চেক কাটা মানে ইস্যুকৃত চেক, প্রদেয় হিসাবকে টাকা দেওয়া হয় নাই। তার মানে ব্যাংক থেকে আমানতকারী যে হিসাব সেটা কমে নাই, কিন্তু আমানতকারী কমাই দিছে। আমানতকারী তার নগদান বইয়ে মাইনাস করছে, কিন্তু ব্যাংক মাইনাস করে নাই। তাই এখন প্লাস করতে হবে, কারণ আমরা ব্যাংকে ফলো করতেছি। আসেন তারপরের অ্যাকাউন্টটা বুঝি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সহজ নাকি শিক্ষার্থী বন্ধুরা? একদম ইজি। আসো তারপরটা। বলছে 2 নম্বরে 3 নম্বরে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব। খেয়াল করো, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব 6,000 টাকা আদায় হয়েছে, নগদানভুক্ত হয় নাই। আসো আবার একটু মনোযোগ দিই। প্রাপ্য হিসাব যদি টাকা দেয়, আমানতকে হিসাব বাড়বে না কমবে? শিক্ষার্থী বন্ধুরা, বাড়বে না কমবে? বাড়বে। কার হিসাব বাড়বে? আমানতকারীর। এখানে আমরা কার অঙ্ক করতেছি? আমানতকারী। ব্যাংক শুধুমাত্র একটা ইন্টারমিডিয়ারি, সে একটা মাধ্যম, আর কিছুই না। এখানে সব আয় ব্যয় হ্রাস বৃদ্ধি আমানতকারীর হিসাব যা ব্যাংকের মধ্যে রয়েছে। তাইলে প্রাপ্য হিসাব ব্যাংকে টাকা জমা দিছে, ব্যাংক আদায়ও করেছে। তাহলে আমার ডান হাত ব্যাংক, বা হাত নগদান বই। ব্যাংক হিসাব বেড়ে গেল, 6,000 টাকা বেড়ে গেল, কিন্তু নগদান বই কি বেড়েছে? বাড়ে নাই, কারণ নগদানভুক্ত হয়নি। এই যে লেখা আছে, এই দেখেন, নগদানভুক্ত হয়নি। তাহলে নগদানভুক্ত হন, নগদানভুক্ত হয় নাই। তাহলে আপনি তো ব্যাংকে ফলো করছেন, ব্যাংক তো বাড়াই দিছে। প্রাপ্য হিসাব টাকা দিলে আমানতকারী হিসাব বেড়ে যায়, 6,000 টাকা বাড়াবেন। নগদান বই কি করবে? এখন ব্যাংকে ফলো করছে, সুতরাং 6,000 টাকা বাড়াইতে হবে, কারণ এই পুরো অঙ্কে আমরা ব্যাংকে ফলো করছি। ব্যাংক যা করবে আমরাও তাই করব। এই দেখেন, এই দেখেন 6,000 টাকা প্লাস যোগ ব্যাংক কর্তৃক সরাসরি প্রাপ্য হিসাব থেকে আদায় কত? 6,000 টাকা প্লাস করে দিলাম। তারপরে আসেন
আমরা পরের ট্রানজাকশনটা দেখি। আশা করি বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা, কি বলেন? সহজ না? টেকনিকটা একদম ইজি না? একটু মনোযোগ দেন। বলছে চেক আদায় হয়েছে 20,000 টাকা, এটাও তো সেম। চেক আদায় হয়েছে, চেক জমা দেওয়া হয়েছে। ও এই জায়গায় বলছে আদায় হয়নি। আচ্ছা, এখানে কি বলেছে? চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক চেক জমা দেওয়া হলেও 20,000 টাকা আদায় হয় নাই। আমাকে প্রশ্নের উত্তরটা দেন, চেকটা জমা দেয় কে? আমানতকারী। আমানতকারী চেকটা জমা দিয়েছে। এবার আমানতকারী জানে যে চেক জমা দিলে আমার অ্যামাউন্টটা বাড়বে, আমার যে আমানতকারী আমার যে হিসাবটা ব্যাংকে রয়েছে সেটা বৃদ্ধি পাবে। তাহলে আমার বাঁ হাত নগদান বই, ডান হাত ব্যাংক বই। নগদান বই অর্থাৎ আমানতকারী কি করছে? বাড়াই দিছে 20,000 টাকা প্লাস, কারণ আমানতকারী জানে যে ব্যাংক কর্তৃক আদায় হবে। চেক যেহেতু আমি ব্যাংকে জমা দিয়েছি তাহলে ব্যাংক চেকটা আদায় করবে, সুতরাং প্লাস। কিন্তু কিন্তু আমি ফলো করছি ব্যাংক রে, ব্যাংক তো নিচে আছে, ব্যাংক তো প্লাস করে নাই, ব্যাংক আদায় করে নাই, ব্যাংক মাইনাসও করে নাই, প্লাসও করে নাই, তাই ব্যাংক নিচেও নামবে না উপরে উঠবে না, স্থির আছে। ব্যাংকে যদি আমি ফলো করি পুরো অঙ্কে, তাহলে আমাকে আমানতকারী যে উপরে উঠে গেছিল এখন তাকে মাইনাস করতে হবে, কারণ ব্যাংক নড়বে না, যাকে ফলো করছেন তার বরাবর আসতে হবে। 20,000 টাকা মাইনাস করতে হবে। আসে কেন? এই যে 20,000 টাকা ব্যাংক থেকে আদায় হয়নি। এই দেখেন চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি। অ্যামাউন্টটা কত? 20,000। আশা করি বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা। কত টাকা? 20,000 টাকা আদায় হয়নি। সহজ না? ইজি। তারপরে বলছে ব্যাংক সুদ মঞ্জুর করছে কয় হাজার টাকা? শিক্ষার্থী বন্ধুরা 5,000 টাকা সুদ মঞ্জুর করেছে। কে মঞ্জুর করেছে? ব্যাংক। এখন ব্যাংক মঞ্জুর করলে কি ব্যাংক জানে না সুদ, ব্যাংক জমার সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক ধার্যকৃত কমিশন, ব্যাংক চার্জ, এগুলো কে অনুমোদন করে বা কে ধার্য করে? চার্জ করে কে? ব্যাংক। অনুমোদন বা মঞ্জুর করা এগুলো কে করে? ব্যাংক করে। আবারও ব্যাংক জমার সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, ব্যাংক ধার্যকৃত কমিশন, ব্যাংকের ধার্যকৃত চার্জ, এগুলো ব্যাংকই চার্জ করে, ব্যাংকই মঞ্জুর করে। তাহলে ব্যাংক জানে, ব্যাংক মঞ্জুর করে, ব্যাংক জানে। আমার ডান হাত যদি ব্যাংক হয়, মঞ্জুরকৃত সুদ মানে কি? আয় না ব্যয়? এটা আমি আগেও বলেছি, আগের ক্লাসগুলোতে বলেছি, 4, 5, 3 ক্লাসে বলেছি, এটা আয়। আয় আয় তাহলে আয় হলে আমানতকারী হিসাব কমে না বাড়ে? আমানতকারীর জন্য ব্যাংক জমার সুদ ইনকাম, মঞ্জুরিকৃত সুদ ইনকাম, তাহলে আমানতকারী হিসাব বেড়ে যায়। ব্যাংক বেড়ে গেছে, অর্থাৎ ব্যাংক আমানতকারীর হিসাবকে প্লাস করেছে, বাড়াইছে। কত টাকা? 5,000 টাকা। আমি তো ব্যাংকে ফলো করছি, কিন্তু নগদান বই প্লাসও করে নাই, মাইনাসও করে নাই, কারণ নগদান বই জানে না। এই দেখেন নগদান বই লেখা হয় নাই, নগদান বই তো জানেই না, তাহলে সে প্লাস মাইনাস করবে কেন? আবারও ব্যাংক প্লাস করে দিয়েছে কিন্তু নগদান বই না প্লাস না মাইনাস। আমি যদি ব্যাংকে ফলো করি তাহলে আমাকে কি করতে হবে? প্লাস করতে হবে, কারণ ব্যাংক উপরে আছে সোজা এসে। এবার দেখেন এই যে ব্যাংক কর্তৃক সুদ আদায় হয়নি, যা নগদ মানে ব্যাংক কর্তৃক সুদ আদায় হয়েছে যা নগদানভুক্ত হয়নি। ওকে, ব্যাংক কর্তৃক সুদ আদায় হয়েছে যা নগদানভুক্ত হয়নি। অ্যামাউন্টটা কত? এই যে 5,000 টাকা। টোটাল আমার রেজাল্ট কত হইলো? আমি যোগফলের দিকে আমার 8, 6, 5 অর্থাৎ 19,000 টাকা যোগ করে দিলাম, তাহলে আমার হলো 1,54,000 টাকা। আর 20,000 টাকা মাইনাস করে দিলাম, এই যে বাদ হবে, জানি মাইনাস হবে যে আমাদের কত? ব্যাংক সমন্বয় আমার রেজাল্ট কত? দুইটা জের কিন্তু দেওয়া ছিল প্রশ্নের মধ্যে। আমাদের এখানে রেজাল্ট এসেছে 1,34,000 টাকা। কত এসেছে? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। আমরা শুরু করেছিলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করেছিলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমা দিয়ে, তার মানে আমাদের শেষ হবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা দিয়ে। আমাদের রেজাল্ট কত? 1,34,000 টাকা। এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। আমরা শুধু জাজ করেছি মানে ব্যাপারটা ঠিক কিনা। এটাকে বলা হয় সংমিশ্রিত জের। আপনি আগে একক জের বের করবেন, এই যে একটা জের থেকে আরেকটা জের, একটা জের থেকে আরেকটা জের বের করবেন, দেন আপনি দ্বৈত জের করবেন। কারণ দ্বৈত জের করার জন্য আপনার দুইটা জের প্রয়োজন, আপনার দুইটা ব্যালেন্স প্রয়োজন। তাহলে একটা জের থেকে আমি একটা জের বের করলাম। যদিও এই অঙ্কের মধ্যে আমার যেটা দেওয়া ছিল, দেখেন এই অঙ্কের মধ্যে আমার যেটা দেওয়া ছিল, কত টাকা জের দেওয়া ছিল? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা কত? 1,34,000। তার মানে আমরা যে অঙ্কটা করলাম, এই যে ব্যাংক বিবরণী মোতাবেক, দেখুন শিক্ষার্থী বন্ধুরা, ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা 1,34,000 আমাদের মিলে গেছে। তার মানে আমাদের অঙ্ক ওকে, ঠিক আছে। আসুন এবার আমরা গ করি, অর্থাৎ দ্বৈত জের, দ্বিপাক্ষিক জের, উভয় জের। তাহলে দ্বৈত জের আমাদেরকে গতে করতে বলা হয়েছে এই যে উভয় জের পদ্ধতিতে সংশোধন পদ্ধতিতে, বা উভয় জের বা দ্বিপাক্ষিক জের সংশোধন পদ্ধতিতে একটি সমন্বয় প্রস্তুত করো। তার আগে একটা কথা বলি, এই যে এখানে সংশোধন কথাটা বলা আছে, এই সংশোধন মানে হচ্ছে ইকুয়াল হবে। নগদান বই মোতাবেক আর ব্যাংক বই মোতাবেক আপনি যে যে ভুলগুলো করেছেন ওই ভুলগুলোকে সংশোধন করতে হবে।
দুইটা ভুলকে, ব্যাংকের ভুল, নগদান বইয়ের ভুল, আমানতকারীর ভুল, ব্যাংক কর্তৃপক্ষের ভুল, দুইজনের ভুলকে একই সাথে সংশোধন করার নামই দ্বিপাক্ষিক জের, উভয় জের পদ্ধতিতে সংশোধন করা। সংশোধন মানে আপনার ভুলটাকে সংশোধন করে সঠিক জেরটা বের করা, ইকুয়াল জেরটা বের করা, দুইটা আসলে অ্যাকচুয়াল জেরটা কত হবে, অ্যাকচুয়াল ব্যালেন্স কি সেটা দেখা। 1,35,00,000 1,34,00,000 এই পার্থক্য কেন হলো সেটা বের করা এবং খুঁজে বের করে সংশোধন করা। আসেন আমরা সংশোধন করি। তার আগে টেকনিকটা জেনে নেই, যেটা আমি পঞ্চম ক্লাসেও বলেছিলাম অবশ্য, তাও আমি আবার বলি। আমরা জানি আমার কাছে এখন দুইটা জের আছে স্যার, নগদান বই মোতাবেক ব্যাংক জমা, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা। তাহলে ভাইয়া বলতো নগদ বই মোতাবেক ব্যাংক জমা, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা, এই দুটো জের থাকলে আমরা দ্বিপাক্ষিক জের করতে পারবো, এটা আমরা জানি। আমরা যে মানে এমন না যে আমি এই যে দেখো আমি এই পাশে বসিয়েছি, বাম পাশে ডেবিট ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, আবার আমি ডান পাশে বসিয়েছি নগদ বই মোতাবেক ব্যাংক জমা। তাহলে আমাকে বলতো আমার এই যে নগদ বই মোতাবেক আমি আমি এই পাশে বসাইলাম, ব্যাংক বই মোতাবেক ওই পাশে বসাইলাম, ব্যাপারটা কি এরকমই যে ওই পাশেই বসাইতে হবে না? তুমি চাইলে এই যে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা 1,34,00,000 এটা তুমি এই পাশে আনো, আবার নগদ বই মোতাবেক ব্যাংক জমা 1,35,00,000 এই যেটা তুমি এই পাশে নিয়ে আসতে পারবা, সমস্যা নাই। তোমার ইচ্ছা, এটা ইচ্ছা, যে কোনো এক পাশে রাখলেই হয়। অথবা তুমি চাইলে, আমি তো এখানে আসলে হরাইজন্টাল অঙ্কটা করছি, তুমি চাইলে ভার্টিক্যালও করতে পারো। আমার কাছে মনে হয় হরাইজন্টাল উড বি দ্য বেস্ট অপশন ফর ইউ। সুতরাং হরাইজন্টালটাই ভালো, মানে আনুভূমিক লেভেলে করো, যে ডাইনে বামে করে তুমি এই পাশ ওই পাশ করলা, তাহলে তোমার জন্য এটা বেস্ট না? ইজি ইজি একটা টেকনিক। এই পদ্ধতিতে তুমি দুই পাশকে দেখতে পাইলা। অর্থাৎ তুমি যখন পরীক্ষার খাতায় থাকবা ভাইয়া, তুমি কি করবা, পরীক্ষার খাতা বা এইচএসসি পরীক্ষার যে খাতাটা দিচ্ছে তোমাকে সরকার, ওই খাতাটাকে একটু ঘুরিয়ে নিবা। অর্থাৎ সাধারণত আমরা যেভাবে ভার্টিক্যাল অঙ্ক করি ওইখান থেকে আমরা হরাইজন্টালি শিফট হবো, করে তারপরে তুমি এইভাবে বক্সটা এঁকে নিবা। দেন তুমি দুই পাশে দুইটা জেড দিবা, দুই পাশে কি দিবা, দুইটা জেড দিবা, কারণ তোমার কাছে দুইটা জেড থাকবে, যে কোনো জেড যে কোনো পাশে দিতে পারবো, সমস্যা নাই। খালি টেকনিকে যেন ভুল না হয়। টেকনিকটা কি ভাইয়া, কি টেকনিক শিখাচ্ছে রিজভি ভাইয়া? টেকনিকটা শিখাচ্ছে যে যখন তুমি নগদান বইকে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বলছো, তখন তুমি নগদকে ফলো করছো না, তখন তুমি ব্যাংকে ফলো করতেছো। এই দেখো বলা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, তাহলে আমি ফলো করতেছি কাকে, ব্যাংক রে। মনে রাখবা টেকনিক নাম্বার 1, যাকে আমি ফলো করি সে ঠিক, যাকে ফলো করি সে ঠিক। তাহলে আমি ফলো করছি না কাকে, এই জায়গায় নগদান বই মোতাবেক ব্যাংক জমা, এখানে আমি ফলো করছি কাকে, ব্যাংক বইকে। আর যাকে ফলো করছি না সে বেঠিক, অর্থাৎ সে ভুল। যাকে ফলো করছি ব্যাংক রে, ব্যাংক ঠিক। তাহলে যাকে ফলো করছি না ও কি, নগদ। যাকে ফলো করছি না সে কি, নগদ, নগদ ভুল, কারণ পক্ষই দুইটা, একটা ব্যাংক একটা নগদ, বা একটা ব্যাংক কর্তৃপক্ষ একটা আমানতকারী, নগদ মানে আমানতকারী। আবার ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা বললে আমি কাকে ফলো করব, নগদকে। তাহলে যাকে ফলো করব সে অবশ্যই ঠিক, কাকে ফলো করছি না, কাকে ফলো করছি না, ব্যাংক রে। এখানে আমি নগদকে ফলো করছি, তাহলে কাকে ফলো করছি না, ব্যাংক রে। যাকে ফলো করছি না সে কি, ভুল। সহজ না? আসো এবার আমরা টেকনিক আমরা দেখি কিভাবে সলভ করব, হাউ টু সলভ ইট। বলা আছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, আমাকে বলেন এর মানে জানি কি, ইস্যুকৃত চেক। আমি বলেছিলাম যে চেক প্রদত্ত হিসাবকে চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক টাকা পরিশোধ করা হয় নাই, এটাই হচ্ছে এই লাইনের অর্থ। 2 নাম্বার লাইন 8,000 টাকা, এটার অর্থ চেক ইস্যু করা হয়েছে কিন্তু ভাঙানো হয় নাই বা পরিশোধ করা হয় নাই। কে পরিশোধ করে নাই, ব্যাংক। তাহলে ভুল টাকার, যে কাজ করে নাই তার ভুল নাকি যে কাজ করেছে? এই যে 8,000 টাকার চেক, এটা নগদান বই কিন্তু মাইনাস করছে, কারণ প্রতি হিসাবকে টাকা দিলে আমানতকারী হিসাবটা কমে যায়, এটা আমরা জানি। তাহলে নগদান বইয়ের কি ভুল নাকি ব্যাংক পরিশোধ করে নাই, ব্যাংকের ভুল। তার মানে যে কাজ করে নাই অবশ্যই তার ভুল। ধন্যবাদ, মনোযোগ দাও, তোমরা আশা করি অনেক ভালো বুঝতে পারবে। আমি টেকনিক দিয়ে বুঝাচ্ছি, এই মাধ্যমে আমি যে সকল এন্ট্রিগুলো, ট্রানজাকশনগুলো, লেনদেনগুলো এখানে অন্তর্ভুক্ত করছি আমার স্লাইডে, ওগুলা মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলাই পরীক্ষায় বারবার আসবে, ওগুলাই পরীক্ষায় আসবে। এবং তোমাকে জানিয়ে রাখি, আমি যে প্রশ্নটা এখন করাচ্ছি এটাও কিন্তু একটা বোর্ড প্রশ্ন, সম্ভবত এটা দিনাজপুর বোর্ডের প্রশ্ন। তো তোমাকে আমি যে প্রশ্নগুলো করাচ্ছি এটা দিনাজপুর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বিভিন্ন বোর্ডে 24, 25, 23 সালে এসেছে, ওগুলাই আমি আপনাদেরকে করাচ্ছি। আবার এর বাইরে যেগুলো আসে নাই বাট আসতে পারে, সেগুলো আমি এর আগের বিগত ক্লাসে করিয়েছি, এরপরের ক্লাসে করাবো। তার মানে আপনাদেরকে আমি ইম্পর্টেন্ট সমন্বয়গুলো, ইম্পর্টেন্ট ট্রানজাকশন, লেনদেনগুলো দিচ্ছি, একটু মনোযোগ দেন, সিরিয়াস হন। পড়াশোনা নিয়ে তুমি যদি সিরিয়াস না হও তাহলে আমি তোমার সাহায্য করতে পারবো না। তুমি যদি সিরিয়াস হও তাহলে আমার যে জ্ঞানটা আমি আপনাকে দিচ্ছি, যেই টেকনিক দিচ্ছি, যে স্কিলগুলো দিচ্ছি, যে এইগুলোর মাধ্যমে তুমি পরীক্ষার হলে কম সময়ে বড় বড় বেশি বেশি নাম্বার অ্যাচিভ করতে পারবা।
তখন তোমার এই টেকনিকগুলো কাজে লাগবে, তখন তোমার এই বিষয়গুলো তুমি ভালো করে অ্যাচিভ করতে পারবে, নাম্বারটা তুমি অ্যাচিভ করতে পারবে, তোমার একটা উপকার হবে, ভাইয়ার মাধ্যমে তোমার একটা উপকার হবে, আমাদের প্রিজমের মাধ্যমে তোমার একটা উপকার হবে। সুতরাং আসো এই জায়গার মধ্যে আমরা কি করব, এই জায়গার মধ্যে আমরা কখন কাকে ফলো করছি আর কার ভুল এটা দেখব। তাইলে এই জায়গার মধ্যে চেক কাটা হয়েছে কিন্তু ভাগানো হয়নি 8,000 টাকা। 8,000 টাকা চেক পরিশোধ করে নাই, কে পরিশোধ করে নাই? আমাকে উত্তর দাও ভাইয়া, কে পরিশোধ করে নাই? ব্যাংক পরিশোধ করে নাই, ভুল টাকার ব্যাংকের। তাহলে এই 8,000 টাকার লেনদেন, এক নাম্বার টেকনিক, এই 8,000 টাকা এক নাম্বার আসবে কিন্তু কোথায়? যেই বক্সের মধ্যে ব্যাংকের ভুল হয়েছে সেই বক্সের মধ্যে আসবে, হোক প্লাস হোক মাইনাস এটা পরের বিষয়, আসবে ওই বক্সের মধ্যেই যেখানে ব্যাংকের ভুল। তাহলে আমাকে উত্তর দাও তো তোমরা, এই জায়গায় কোন বক্সে ব্যাংকের ভুল রয়েছে ভাইয়া? কোন বক্সে? এই দেখো ব্যাংক কি ভুল লেখা আছে। আমি আগে থেকে এটা, আমরা পরীক্ষার হলে কি করব, আগে থেকেই এই টেকনিকগুলো উপরে পেন্সিল দিয়ে লিখে, পেন্সিল দিয়ে লিখবো, কারণ খাতা জমা দেওয়ার আগে আমরা এই অংশটাকে মুছে দিলাম, এগুলো আমরা মুছে দিলাম, কারণ এগুলো তো আর কোনো ফর্মাল রুলস না। তাহলে আমরা কি করলাম, এগুলো মুছে দিলাম, দেন খাতাটা সাবমিট করলাম, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর টেকনিক যেহেতু আগে উপরে লিখে রাখলাম যেন আমাদের অঙ্কটা ভুল না হয়, পরীক্ষার হলে এইচএসসি তে আমরা এই কাজটা করলাম, তাহলে আমাদের ফুল মার্কস আসলো, আর ওই উপরে মুছে দেওয়ার কারণে আমাদের কোনো সমস্যা হলো না, অর্থাৎ ক্লিয়ার থাকলো খাতাটা। তাহলে এই টেকনিকগুলো আমরা খাতার উপরে আগে লিখে নিব অঙ্ক করার আগে। তাহলে কোন জায়গায় ব্যাংকের ভুল? এই বক্সে ব্যাংকের ভুল, অর্থাৎ চেক ইয়া করা হয়েছে, ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধ হয় নাই, বা চেক কাটা হলেও ব্যাংক কর্তৃক ভাঙানো হয় নাই, এটা এই বক্সে বসবে। এবার আসেন এই বক্সে আসবে, এটা এক নাম্বার আমার ধাপ হচ্ছে কোন বক্সে যাবে। 2 নাম্বার ধাপ হচ্ছে আমি ওই বক্সে কাকে ফলো করছি। এই যে এই বক্সে যাবে, এটা তো আমি বুঝছি এই বক্সে যাবে, এই বক্সে আমি কাকে ফলো করছি? নগদান বইকে ফলো করছি। নগদান বই এই বক্সে কি করেছে ভাইয়া? নগদান বই মাইনাস করছে, কারণ ইস্যুকৃত চেক মানে কি? চেক কাটা হয়েছে ভাঙানো হয়নি, এর মানে কি? প্রতি হিসাবকে চেক ইস্যু করতে বলা হয়েছে। তাহলে আমার ডান হাত যদি ব্যাংক হয়, বাঁ হাত যদি নগদান বই হয়, আমানতকারী বা নগদান বই মাইনাস করেছে, কারণ চেক কাটা মানে প্রতি হিসাবকে টাকা দেওয়া। নগদান বই জানে যে ব্যাংক তো মাইনাস করবে, তাই ব্যাংক থেকে টাকা কমে যাওয়ার কারণে বা কমে যাবে এই মর্মে আমানতকারী মাইনাস করেছে। তো আমি যেহেতু এই বক্সে নগদকে ফলো করছি, ব্যাংকও কি করবে? মাইনাস করবে, কারণ নগদকে ফলো করছি, নগদ যা করবে আমিও তাই করব। তাহলে আমানতকারীও মাইনাস করেছে, প্রতি হিসাবকে চেক ইস্যু করলে মাইনাস হয়, ব্যাংকও কি করবে? মাইনাস করবে। কি করবে? মাইনাস করবে। এই দেখো বিয়োগ, চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, কত? 8,000 টাকা। প্লাস না মাইনাস? বুঝতে পেরেছো? মাইনাস। আশা করি ক্লিয়ার, এইটাই হচ্ছে সিস্টেম। তারপরটা দেখি, তারপরটা দেখি বলা আছে 2 এর পরে 3, ব্যাংকে প্রাপ্য হিসাব 6,000 টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। আচ্ছা ব্যাংক কিন্তু 6,000 টাকা আদায় করছে, তার মানে ব্যাংক ব্যাংকের কাজ করেছে। তাহলে কে করে নাই? নগদানভুক্ত হয় নাই। নগদানভুক্ত না হওয়া, নগদান বইতে না লেখা, নগদান বই বেশি লেখা বা কম লেখা, অতিরঞ্জিত লেখা, অতিরিক্ত লেখা বা ভুল অ্যামাউন্ট লেখা, এই যে বা ইনফরমেশন বা তথ্য সম্পর্কে অবগত না থাকা, এগুলোকে বলা হয় ভুল। কি বলে? ভুল। ভুল নিয়ে যেন আমাদের ভুল কনসেপ্ট না থাকে, কোনগুলো ভুল এটা আমাদের বুঝতে হবে। তাইলে এগুলো সব হচ্ছে ভুল। তাহলে ব্যাংক কর্তৃক 6,000 টাকা আদায় হয়েছে, নগদানভুক্ত হয়নি, ভুল টাকার। ব্যাংক কর্তৃক তো আদায় হয়েছে, ব্যাংকে তো ভুল না, ব্যাংক তো ব্যাংকের কাজ করেছে, নগদানভুক্ত হয় নাই, নগদান লেখে নাই, তাহলে ভুলটা আমানতকারীর, কারণ নগদান মানেই আমানতকারী, আমানতকারী লেখে নাই, ভুল কার ভাইয়া? ভুল কার? আমানতকারী। তাহলে কোথায় বসবে? 1 নাম্বার টেকনিক মনে আছে নিশ্চয়ই, যার ভুল সেই ঘরে বসবে। আসেন কোন জায়গায় নগদের ভুল? আমানতকারী ভুলটা কোথায়? এই যে এই বক্সে, এই যে লেখা আছে নগদ ভুল, আমানতকারীর ভুল। তাহলে এই বক্সে যদি আমানতকারী ভুল হয়, এরপরে আমি দেখবো যে এটা প্লাস না মাইনাস, এটা ডিপেন্ড করে। আগে বক্স চুজ করো কোন বক্সে যাবে, তারপরে তুমি চুজ করবা যে কাকে আমি ফলো করছি, তার উপর ভিত্তি করবে প্লাস না মাইনাস। তাহলে আমাকে বলো, নগদান বইকে আমি ফলো, এই জায়গায় ফলো করছি ব্যাংকে, কাকে ফলো করছি? নগদের ভুল, ব্যাংকে ফলো করছি। ব্যাংক কি করেছে? 6,000 টাকা যদি প্রাপ্য হিসাব থেকে ব্যাংক আদায় করে, প্রাপ্য হিসাব কার? ব্যাংকের নাকি আমানতকারী? অবশ্যই আমানতকারী। তাহলে আমানতকারী হিসাবকে ব্যাংক কি, এটা আমার ডান হাত ব্যাংকের হাত, ব্যাংক কি করেছে? প্লাস করছে 6,000। আমি এই বক্সে ব্যাংকে ফলো করতেছি, নগদান বই বা আমানতকারীও কি করবে? প্লাস করবে, অর্থাৎ ব্যাংকে ফলো করছে। সুতরাং ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব আদায় 6,000 টাকা, এই দেখো 6,000 টাকা কি হয়েছে? প্লাস। কি হয়েছে? প্লাস। ইজি না ভাইয়া? ইজি না? 6,000 টাকা প্লাস, সহজ না? বুঝতে পেরেছো আশা করি টেকনিকটা। 1 নাম্বার
কোন বক্সে তুমি দিবা 2 নাম্বার প্লাস করবে না মাইনাস করবে ওটা ডিপেন্ড করে, ওটা নির্ভর করে ওই বক্সে তুমি কাকে ফলো করছো এটার উপর। আসো তারপরটা সলভ করি। বলা আছে 4 নাম্বার চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি 20,000। আদায় হয়নি, আদায় হয়নি। 20,000 টাকার চেক জমা দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃক, আদায় হয়নি। কে আদায় করে নাই? ব্যাংক আদায় করেনি। ভুল কার? ব্যাংকের। থ্যাংক ইউ। তাইলে কোন বক্সে যাবে? যেই বক্সে ব্যাংকের ভুল, তার মানে এখানে এখানে কার ভুল? ব্যাংকের ভুল। ভাইয়া বলে দিচ্ছে এখানে কার ভুল? ব্যাংকের ভুল। ব্যাংকের ভুল এখানে প্লাস না মাইনাস ডিপেন্ড করে, নির্ভর করে এই বক্সে তুমি কাকে ফলো করছো? নগদকে। এই বক্সে তুমি কাকে ফলো করছো? নগদকে। নগদ কি করেছে? নগদ কি করেছে দেখো তো, নগদ কি করেছে আমাকে উত্তর দাও। চেক যদি জমা দেওয়া হয় 20,000 টাকা, চেকটা কে জমা দিয়েছে? আমানতকারী। তাহলে আমানতকারী যদি চেক জমা দেয় তাইলে আমানতকারী কি জানে না? জানে। তাহলে নগদান বই কি প্লাস করবে না মাইনাস করবে? চেক জমা কি পরিশোধের জন্য দিয়েছে নাকি আদায়ের জন্য? ভাইয়া আদায়ের জন্য। তাহলে আদায়ের জন্য হলে এটা প্লাস হয়, কিন্তু ব্যাংক আদায় করে না, এটা ব্যাংকের ভুল। এজন্য যেই বক্সে ব্যাংকের ভুল সেখানে বসাবো। কিন্তু ওই বক্সে আমি কাকে ফলো করি? নগদকে। নগদ কি করেছে? প্লাস। নগদান বই আমার বাম হাত, নগদান বই প্লাস করেছে। ডান হাত ব্যাংক বই কি করছে? কিছুই করে নাই, সেই স্থির আছে। আমি এই বক্সে কাকে ফলো করছি? ভাইয়া বলো কাকে ফলো করছি এই বক্সে? এই বক্সে ফলো করছি নগদকে। তো নগদ বাড়িয়ে দিয়েছে, বৃদ্ধি করেছে, আমিও বৃদ্ধি করব, এটাই আমার কাজ। আমি নগদকে ফলো করছি, নগদ প্লাস করেছে, আমিও প্লাস করব। তাইলে আমি যদি প্লাস করি তাহলে এই জায়গার মধ্যে কি হবে? জমাকৃত চেক বা চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি কয় হাজার? 20,000। এই দেখো শিক্ষার্থী বন্ধুরা প্লাস হয়ে গেছে। সহজ না? প্লাস হয়ে গেছে, ইজি, একদম সহজ একটা কনসেপ্ট। তারপরে আশা করি তোমাদের কাছে বিষয়গুলো একেবারে পানির মতো ক্লিয়ার, একদম স্বচ্ছ, ইজি। বলছে কি ব্যাংক, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, ব্যাংক কি করেছে? ওকে, এখানে বলা আছে যে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে 5,000 কয় হাজার, কিন্তু নগদান ভুক্ত হয়নি। তাহলে আমি জানি সুদ মঞ্জুর করা মানে কি? ইনকাম। কার ইনকাম? আমানতকারীর ইনকাম। বাড়বে না কমবে? বাড়বে। তাহলে সুদ মঞ্জুর করেছে কে? ব্যাংক। তার মানে ব্যাংক তার কাজ করেছে, কিন্তু কে বইতে লেখে নাই? নগদান বই। তার মানে নগদান বইতে না লেখা মানে কার ভুল? কার ভুল? আমানতকারীর ভুল। এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে উভয় জেরের কোন পাশে আমানতকারীর ভুল আছে, ওই পাশে আপনি সংশোধন দিয়ে দেন। ইজি না? যেই পাশে আপনি আমানতকারীর ভুল সেদিকেই তো লেনদেনটা যাবে। আগে তো যেদিকে ভুল সেদিকে আমাকে সংশোধন করতে হবে। তাহলে এটা আমানতকারী বা নগদান বইয়ের ভুল। এখন নগদান বইয়ের ভুল কোথায়? সেখানে বসবে। আমাদের প্রসেস তো এটাই নাকি? তাহলে কোন জায়গায় নগদান বইয়ের ভুল? এই বক্সে নগদান বইয়ের ভুল। এই যে নগদান বইয়ের ভুল, এই যে আমানতকারীর ভুল। নগদান মানে কি? আমানতকারী। কার ভুল ভাইয়া? আমানতকারী ভুল। এখন আমানতকারী ভুল হইছে, কিন্তু এই জায়গায় আমি ফলো করছি কাকে? ব্যাংক রে। ওইটার উপর ডিপেন্ড করবে প্লাস না মাইনাস। ব্যাংক কি করেছে আমাকে উত্তর দাও। এই জায়গায় ব্যাংকটা কি করছে নাকি? এই জায়গায় ব্যাংক কি করেছে? সুদ মঞ্জুর হইছে। সুদ মঞ্জুর হলে কি ব্যাংক আমানতকারী হিসেবে বাড়িয়ে দেয় না? আমার ডান হাত যদি ব্যাংক হয়, বা হাত যদি নগদান বই হয়, ব্যাংক বই কি করেছে? আমানতকারী হিসাবকে প্লাস করছে। প্লাস মানে কি? আমানতকারী হিসাবকে বাড়ায় দিল। কারণ মঞ্জুরকৃত সুদ মানে বাড়িয়ে দেওয়া, আর ধার্যকৃত চার্জ মানে কমিয়ে দেওয়া, বা ধার্যকৃত সুদ মানেও কমিয়ে দেওয়া। ধার্যকৃত সুদ মানে ব্যাংক আমানতকারী হিসাব ব্যাংক কি করবে? কমিয়ে দিবে, ডেবিট করবে। আর মঞ্জুরকৃত সুদ মানে আমানতকারী হিসাবকে ব্যাংক কি করবে? বাড়িয়ে দিবে বা ক্রেডিট করবে। তো ব্যাংক তাই করেছে, মঞ্জুরকৃত সুদ বাড়িয়েছে। আমি এই বক্সে কাকে ফলো করছি? ব্যাংক। তাহলে ব্যাংকে ফলো করলে আমাকে নগদান বইকে কি করতে হবে? বাড়াইতে হবে, কারণ ব্যাংকও বাড়াইছে। আমি ব্যাংকে ফলো করলে নগদান বই বাড়বে। এই দেখো 5,000 টাকা কি হয়েছে বন্ধুরা? ভাইয়া বলো কি হয়েছে? প্লাস, সমষ্টি প্লাস করেছি। তাহলে 5,000 টাকা প্লাস 5 আর 6 টোটাল 11,000 টাকা। আগের আমার প্লাস ছিল আর কি। তো 11,000 টাকা প্লাস। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমাদের তারপর তার কিছু নাই, শেষ আমাদের অঙ্ক শেষ। এটা কিন্তু বোর্ড কোশ্চেন, এটা কিন্তু বোর্ড কোশ্চেন। দিনাজপুর বা চট্টগ্রাম যে কোনো একটা বোর্ডে এটা 23 সালে এসেছিল। এটা বোর্ডের কোশ্চেন, এটা বুঝেন? তাইলে বোর্ড কোশ্চেনে এমন প্রবলেম গুলো আসে। তার মানে ভাইয়ার যে রুলস গুলো ফলো করতেছো, এগুলো ফলো করলে যে কোনো বোর্ডে ফুল মার্কস, কেউ আটকাতে পারবে না, সহজ। তাহলে আমার টোটাল রেজাল্ট কত হইলো? দুই পাশে আমরা একটু মিলাই। আমার এই বক্সে মাইনাস দেওয়ার কিছু আছে ভাইয়া? নাই, সব প্লাস। তাহলে আমার রেজাল্ট কত? 1,46,000। ভালো কথা। এরপরে আমার এই পাশে একটা মাইনাস আর একটা প্লাস। তাহলে আমার রেজাল্ট কত? মাইনাস প্লাস করলে 1,46,000। এই দেখো 1,46,000 ইজ ইকুয়াল টু 1,46,000। তার মানে
আমি এর পাশে লিখে দিব সংশোধিত জের। কি লিখবো? সংশোধিত জের বা সংশোধিত উদ্ধৃত। তার মানে আমরা জানি সংশোধিত জের হলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা মিলে যাবে। এই দেখো এখানে কি মিলছে? একটা 1,34,000, একটা 1,35,000, এখানে কি মিলছে? মিলে নাই। কিন্তু দিন শেষে বা মাস শেষে আমরা যখন কাজগুলো করলাম, প্লাস মাইনাস করলাম টেকনিক অনুযায়ী, আমাদের কিন্তু 1,46,000, 1,46,000 মিলে গেল, দুই পাশ মিলে গেল। তাহলে আমাদের এই মিলে যাওয়ার নাম সংশোধন। তার মানে আপনি ভুলগুলোকে ফাইন্ড আউট করে সংশোধন করেছেন। এই জন্য এখানে কি লিখতে হবে? সংশোধনী জের বা সংশোধিত জের। সহজ না? সংশোধিত জের দিলেই হবে, আর কিছু লেখা লাগবে না। সংশোধিত ব্যালেন্স, সংশোধিত উদ্ধৃত একই কথা। আশা করি বুঝতে পেরেছো। আসলে আমরা পরের ম্যাথটাতে ফোকাস করি। সহজ, কি বলো? ইজি। ওকে, পরের ম্যাথে কি বলা আছে ভাইয়া দেখো তো। বলা আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, আবারও সেম দেওয়া আছে, ভালো কথা। নগদান বই মোতাবেক ব্যাংক জমা হইলে আমি এখানে কি দুইটা জের দেওয়া আছে না একটা জের? একটাই জের, আর নাই জের একটা। তার মানে এইখানে যে ব্যাংক সমন্বয় বিবরণী করতে বলছে এটা দ্বৈত জের নয়, এটা একক জের। তাহলে আমরা একক জের অঙ্ক এখন করি। 9,560 টাকা নগদান বই মোতাবেক ব্যাংক জমা বললে আমি জানি কাকে ফলো করি? নগদকে নাকি ব্যাংক রে? ব্যাংক রে। কাকে ফলো করি? ব্যাংক রে। অর্থাৎ আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমা বললে ব্যাংক রে ফলো করি, নগদান বই মোতাবেক ব্যাংক জমা বললে নগদকে ফলো করি। আর ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা বললে আমরা নগদকে ফলো করি। আবার ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত বললে বা এটা দিয়ে শুরু করলে আমরা ব্যাংক রে ফলো করি। এই বিষয়টাই আমাদের বুঝতে হবে, কখন কাকে ফলো করছি, এর বাইরে আর কিছু নাই। তাহলে ভাইয়া দেখো তো এই জায়গায় কি হবে? আমরা ব্যাংক রে ফলো করব। এখন কত আমার কাছে বলছে নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই, ওই যে সেম কোশ্চেন বোর্ডে যা আসে, এটা বোর্ড কোশ্চেন, বোর্ডে যা আসে নগদান বইতে লিপিবদ্ধ হয় নাই এমন লেনদেন বাইর করো। দেখো সহজ, 3,080 টাকা চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে আর ব্যাংক আদায় করে নাই। আচ্ছা ব্যাংক আদায় করে নাই, তার মানে নগদান বইতে লেখা হয়েছে। ব্যাংক আদায় করে নাই, ব্যাংক বইতে লেখা হয় নাই, নগদান বইতে লেখা হয়েছে। তাহলে এটা কিন্তু কথা আসবে না। তারপরে বলছে পাওনাদারকে 5,000 টাকা চেক ইস্যু করা হয়েছে। আচ্ছা চেক ইস্যু করা মানে কাকে? পাওনাদারকে। এটা আমরা জানি, চেক ইস্যু মানে পাওনাদার প্রদ হিসাব। তো এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তো ব্যাংকে যদি উপস্থাপিত না হয়, ব্যাংক কাজ করে নাই, কিন্তু নগদান বই তো কাজ করছে। চেক ইস্যু করে কে? আমানতকারী। কাকে? পাওনাদারকে। আমানতকারী তার বই নগদান বইতে তো লিখছে, তার দোষ নাই। তাহলে আমার কথা এটাও আসবে না, কারণ নগদান বইতে যা লেখা হয়েছে সেটা চাই নাই, বলছে যা লেখা হয় নাই সেটা লেখো, সেটা আর কি যোগফল বের করো কতে। এরপরে আসো, এটাও তাহলে আসবে না। 2 বাদ 3 বাদ। ব্যাংক সুদ মঞ্জুর করছে 370 টাকা, এই যে নগদানভুক্ত হয়নি। তাহলে নগদানভুক্ত হয়নি মানে কি? আসবে। নগদান বইতে না লেখা মানে এটা কতে আসবে। তারপরে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, এই যে এটাও আসবে, এটাও আসবে। কেন? কারণ চেক জমা দেওয়ার মানে কি? চেকটা কে জমা দেয়? দেনাদার। চেক জমা দিলে প্রথম প্রাথমিক স্তরে ব্যাংক কি করে আর নগদান বই কি করে? নগদান বই দেনাদার হিসাব ক্রেডিট দেয়, দেনাদার হিসাব কমে যায়। চেক জমা দেওয়ার ফলে প্রাপ্য হিসাব কমে যায়, আর চেকটা জমা দেওয়ার ফলে আমার ব্যাংক হিসাব বেড়ে যায়, কারণ প্রাপ্য হিসাব থেকে টাকা আদায় করা হলো, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কিন্তু পরবর্তীতে যে চেকটা প্রত্যাখ্যান হয়েছে, আগে আসো আমরা জাবেদা দিই, ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমার প্রাথমিক জাবেদা ভাইয়া, এটা আমার প্রথম প্রাথমিক জাবেদা। কিন্তু এবার যে আমার যেটা প্রত্যাখ্যান হয়েছে, প্রত্যাখ্যান মানে কি? প্রত্যাখ্যাত হয়েছে এনএসএফ, নট সাফিসিয়েন্ট ফান্ড। এনএসএফ এটা আমি বলে দিয়েছিলাম, আমার 1 নাম্বার ক্লাসেও বলা আছে এগুলো, 1 নাম্বার 2 নাম্বার ক্লাসে। এনএসএফ অপর্যাপ্ত তহবিল, নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ কম তহবিল থাকার কারণে চেক পরিশোধ করা সম্ভব হলো না। আমি যার থেকে টাকা পাই, যার থেকে টাকাটা পাই তার ব্যাংকেও তো টাকা থাকা লাগবে, নাহলে আমি কিভাবে টাকা আদায় করব? সুতরাং তার ব্যাংকে টাকা নাই, এই জন্য আদায় করা সম্ভব হয় নাই। তার মানে এইটা হচ্ছে চেক আদায় করা। নগদান বই জানে যে না এই জাবেদা দিতে হবে, কখন দিতে হবে? যদি চেক আদায় হয়, এবং সেই চেক আদায় হয়েছে সেটা সে জানে। পরে যে আবার প্রত্যাখ্যান হয়েছে এটা কিন্তু আমানতকারী জানে না। মানে কে জানে না? লিলি, এই যে লিলি কর্পোরেশন বা লিলি কোং, এটা জানে না। এবার সে যদি জানতো তাহলে সে কি জাবেদা দিত? উল্টা দাখিলা দিত, অর্থাৎ বিপরীত দাখিলা বা কন্ট্রা দাখিলা দিত। ব্যাংক হিসাব হইতো ডেবিট, সরি ব্যাংক হিসাব ডেবিট না, এটা আমাদের কন্ট্রা দাখিলা দিতে হবে।
তাহলে এই ক্ষেত্রে সে যদি বিপরীত দাখিলা দেয় সেক্ষেত্রে দেনাদার হিসেবে তো ডেবিট আর ব্যাংক হিসাবে তো কি ক্রেডিট। অর্থাৎ সে আগে ভুলবশত ব্যাংকে ডেবিট দিয়েছিল অর্থাৎ বাড়িয়ে দিয়েছিল, এই জাবেদাটা কে দিছে স্যার? কে দিছে জাবেদা? আমরা তো ব্যাংকের জাবেদা দেই না, আমরা কার দৃষ্টিকোণ থেকে জাবেদা দেই ভাইয়া? আমানতকারী। তাহলে আমানতকারী বা লিলি কর্পোরেশন কি করছে? ব্যাংক হিসাবকে বাড়িয়ে দিয়েছে ডেবিট আর দেনাদার কি কমাই দিলে ক্রেডিট। কিন্তু পরবর্তীতে এটা যেহেতু ভুল, এটা যেহেতু ভুল, এটা যেহেতু হয় নাই, এটা ভুল কেন? কারণ এটা আদায় হয় নাই, আদায় হয় নাই, আদায় হয় নাই, ব্যাংক থেকে এটা আদায় হয় নাই। তো যদি আদায় না হয়, আমাকে উত্তর দাও, আদায় যদি না হয়, আদায় না হলে কি করতে হবে? আমাকে প্রত্যাখ্যানের জাবেদা দিতে হবে। তখন উল্টায় দিব, আগে দেনাদার ছিল ক্রেডিট, এখন দেনাদার ডেবিট, আগে ব্যাংক ছিল ডেবিট, এখন ব্যাংক হবে ক্রেডিট। সহজ না? কিন্তু এই কাজটা সে করে নাই। তার মানে কতে এটাও আসবে, এই যে 4000 টাকা চেক আসে নাই, এটা উঠানো হয় নাই, এটাও কতে বসাইতে হবে। তারপরে ব্যাংক কর্তৃক পাওনাদার কে পরিশোধ করা হয়েছে 2000 টাকা, যা নগদানভুক্ত হয় নাই। তাহলে নগদানভুক্ত হয় নাই মানে কি? এটাও আসবে। নগদানভুক্ত হয় নাই মানে কি? আমার তো কথা এটাই চাইছে যে যা যা নগদানভুক্ত হয়নি সেটা আনো, সুতরাং এটাও আসবে। আসো আমরা একটু চেক করে দেখি। এই দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত? 370। চেক প্রত্যাখ্যান হয়েছে, ওই যে জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে, প্রত্যাখ্যান এনএসএফ অপর্যাপ্ত তহবিল, এইটা কিন্তু আমানতকারী জানে না। তো আমানতকারী এটা পরে এই টাকা উঠাই দিল 4000। তারপরে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ করা হয়েছে, ওই যে সবার লাস্টেরটা যেটা নগদানভুক্ত হয় নাই, ওইটাও আসলো কত? 2000 টাকা আসলো। ঠিক আছে না ভাইয়া? এই টোটাল কত হলো? 6370। 6370 টাকা এই তিনটা যথাক্রমে, এই যে এই তিনটা 1 2 3, 370, 4000, 2000, 6370 টাকা নগদান বইতে উঠানো হয় নাই। এটা আমরা কতে দেখাইলাম, এই যে কথা আমরা সেটাই দেখাইলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা জাবেদা নিয়ে একটু কথা বলি। যদিও আমি 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে বা 4 নাম্বার ক্লাসে আমি জাবেদা নিয়ে, 1 নাম্বার ক্লাসে জাবেদা নিয়ে অনেক কথা বলেছি। জাবেদা ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রশ্নই তুমি এই তিনটা জাবেদা চাইবো, ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের চাইবো, ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বৈত জের চাইবো, এই তিনটাই। আর কতে কি চাইবো? সহজ জিনিস, যে ব্যাংকে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেন, নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এমন লেনদেন। যেমন এখানে যদি বলতো যে ব্যাংক বইতে লিপিবদ্ধ হয়নি, কত যদি বলতো যে না নগদ বই বাদ দাও ভাই, তুমি ব্যাংক বইতে লিপিবদ্ধ হয় নাই এমন লেনদেনগুলো উঠাও, তাহলে তুমি কি করতা? 2 আর 3 আনতা। কারণ 2 আর 3 এই দুইটার মধ্যে আমরা কি জানলাম? যে নগদান বই লিপিবদ্ধ হয়েছে নগদান বইয়ে, আমানতকারী বইয়ে, কিন্তু ব্যাংকের বইয়ে লিপিবদ্ধ হয় নাই, এটা আমরা জানি। মানে কত এরকম ছোটখাটো কোশ্চেন আসে, ডেবিট মেমোরেন্ডাম তৈরি করো বা ক্রেডিট মেমোরেন্ডাম তৈরি করো, অথবা ব্যাংক বইতে লেখা হয়েছে এমন লেনদেন, ব্যাংক বইতে লেখা হয় নাই এমন লেনদেন, আবার নগদান বইতে লেখা হয়েছে এমন লেনদেন, আবার নগদান বইতে লেখা হয় নাই এমন লেনদেনের যোগফল বা সমষ্টি নির্ণয় করো। এগুলাই তো আসে ভাই, এর বাইরে কিচ্ছু আসে না, টেনশন নেওয়ার কিচ্ছু নাই ভাইয়া। যা পড়াচ্ছি যা বুঝাচ্ছি এর বাইরে কোনো বোর্ড কোশ্চেন একটা কোশ্চেনও করবে না, বিশ্বাস রাখো, একটু মনোবল নিয়ে ক্লাসগুলো করো, আশা করি তোমরা ভালো করতে পারবে। তারপরে তাহলে আমরা যদি জাবেদা নিই, এই যে দাখিলা প্রদান করতে বলছে, কয় নাম্বার একটু খেয়াল করো তো, কত নাম্বার দাখিলা ভাইয়া? কত নাম্বার দাখিলা প্রদান করতে বলছে বলো? কত নাম্বার দাখিলা ভাইয়া? কত নাম্বার দাখিলা দিতে বলছে? 3 4 5, 3 4 5 দাগাই, 3 4 5 ও 6। আপনাকে ডিসিশন নিতে হবে। এরা বলছে 4টা, 3 4 5 6, 4টা লেনদেনের দাখিলা প্রদান করো। মনে রাখবেন বোর্ডেও বলা থাকবে 4টা লেনদেন, কিন্তু আপনি হয়তোবা 4টা লেনদেনের দাখিলা প্রদান করবেন না, কারণ সবগুলার দাখিলা দরকার নাই। এটা আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে যে ওনারা বললেই হবে না, প্রশ্নে তো আপনাকে বলবেই, আপনাকে ফাঁদে ফালানোর জন্য। জাবেদা দিবেন কোনটা ভাইয়া বলেন তো? এটা আমি আগের ক্লাসগুলোতে বুঝিয়েছি। সেই সকল লেনদেনের জাবেদা দিবেন যেই সকল লেনদেন, যেই সকল ট্রানজাকশনে নগদান বইয়ের, আবারও নগদান বইয়ের ভুল হয়েছে, যেই সকল লেনদেনে আমানতকারীর ভুল হয়েছে, সেই সকল লেনদেনগুলো নিয়ে আপনি দাখিলা প্রস্তুত করবেন। যে সকল লেনদেনে ব্যাংক ভুল করেছে ওই লেনদেন দিয়ে দাখিলা প্রস্তুত বা জাবেদা প্রস্তুত করার প্রয়োজন নাই। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন কেন কথাটা বললাম,
3 4 5 6 রাইট 3 4 5 6 ওকে 3 নাম্বার পাওনাদারকে 5000 টাকা চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি তার মানে ওই কাজটা কে করে নাই কে করছে আমাকে এটা বলেন ব্যাংকে উপস্থাপিত হয়নি মানে কি চেক পাওনাদারকে ইস্যু করা হয়েছে এমন একটা লেনদেন যার ফলে নগদান বইয়ের টাকা হ্রাস পায় চেকটা ইস্যু করে কে আমানতকারী কাকে পাওনাদারকে কার মাধ্যমে ব্যাংকের মাধ্যমে এটা আমরা জানি ভাইয়া আমি এটা ভাইয়া থেকে শিখছি ভাইয়া শিখিয়ে দিছে শেষ তাহলে রিজভি ভাইয়ের ইনফরমেশন একদম মাথায় মুখস্থ হয়ে গেছে আপনি তো এটা অবশ্যই জানেন তার পাশাপাশি যে ব্যাংক কি করেছে কোনো কাজ করে নাই ব্যাংক এই জায়গায় কোনো কাজ করে নাই এই জায়গায় সম্পূর্ণ কাজ করেছে কে নগদ তাহলে এখানে কি এই 3 নাম্বার লেনদেনে নগদের কোনো ভুল আছে 5000 টাকা নগদ তো মাইনাস করে দিছে পাওনাদারকে চেক ইস্যু করো নগদান বইয়ে 5000 টাকা আমানতকারী মাইনাস করেছে আমানতকারী ব্যাংকের এই জায়গায় ভুলটা কার ব্যাংকের কারণ ব্যাংক কর্তৃপক্ষ টাকাটা মাইনাস করে নাই বা টাকা পরিশোধ করে নাই ওই যে চেক কাটা হয়েছে ভাঙানো হয়নি ওইরকম তো এখানে ভুলটা কার এই যে 3 নাম্বার লেনদেন এই যে 3 নাম্বার লেনদেন এই 3 নাম্বার লেনদেনে ভুলটা কার ভাইয়া ব্যাংকের ভুল কার ভুল ব্যাংকের ভুল আমাকে উত্তর দাও ভাইয়া জানে কি কি শিখাইলাম ব্যাংকের ভুল হলে কোনো জার্নাল জাবেদা দাখিলা দেওয়ার প্রয়োজন নাই আচ্ছা তাহলে ভাইয়া বলো তো এই জায়গার মধ্যে আমরা তাইলে 3 নাম্বার লেনদেন যদি ব্যাংকের ভুল হয় আমি কি এটা জাবেদা দিব না ভাইয়া বলেছে রিজভি ভাই কি বলছে যদি ব্যাংকের ভুল হয় তাইলে ওইটা জাবেদা দেওয়া যাবে না জাবেদা দিতে হবে কার নগদান বইয়ের ভুল হলে তখন আমানতকারীর ভুল হলে তখন কারণ জাবেদা দিবে কে আমানতকারী ব্যাংকের ভুলের জন্য ব্যাংক যে জাবেদা দিবে সেটা আমার দেওয়ার দরকার নাই সেটা আমি সেটা আমার কনসার্ন না আমাকে যদি বলে যে ব্যাংকের ভুলের জন্য জাবেদা দাও তাহলে সেটা ভিন্ন কথা তাহলে আমি ব্যাংকের ভুলের জন্য জাবেদা দিব তবে আনলেস অর আনটিল আমাকে যদি না বলে আমাকে যদি কিছু নাই বলে আমি কি করব নগদান বই বা আমানতকারী ভুলের জাবেদা দিব অর্থাৎ 3 4 5 6 বললেও 3 এর জন্য নো জাবেদা কোনো জাবেদা দেওয়া যাবে না দিতে হবে 4 5 6 কারণ 4 5 6 এর মধ্যে নগদান বইয়ের ভুল আমানতকারীর ভুল আশা করি তোমরা বুঝেছো আসো এই দেখো কেমনে 4 নাম্বারটা পড়ি ব্যাংক 3 নাম্বার তো আসবেই না ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে আমাকে ভাইয়া বলো তো ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলে ব্যাংক হিসাব বাড়ে আর আমানতকারীর জন্য সুদ আয় হিসাব বাড়ে অর্থাৎ ব্যাংক হিসাব বাড়লে ডেবিট মঞ্জুরকৃত সুদ মানে ইনকাম ধার্যকৃত সুদ মানে ব্যয় ধার্যকৃত সুদ হলে ব্যাংক হিসাব কমে মঞ্জুরকৃত সুদ হলে ব্যাংক হিসাব বাড়ে তাহলে ব্যাংক হিসাব বাড়লে ডেবিট আমানতকারীর জন্য আমানতকারী জাবেদা দিচ্ছি আমরা আমানতকারী তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর সুদ আয় হিসাব ক্রেডিট এই দেখো এটা তো আমরা অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল আমরা জানি সবাই জানি এই দেখো 3 নাম্বার লেখাই আছে জাবেদা হবে না ভাইয়া লিখে দিয়েছি সহজ না জাবেদা হবে না তাহলে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক সুদ হিসাব ক্রেডিট এর মানে ব্যাংক সুদকে অন্তর্ভুক্ত বা হিসাবভুক্ত করা হলো তাহলে আমরা এই জাবেদাটা দিয়ে দিলাম এরপরে আসো কারণ আমরা জানি যে আয় বাড়লে ক্রেডিট ব্যাংক সুদ একটা আয় আমানতকারীর জন্য আয় আমরা জাবেদা দিচ্ছি কার লিলি কোম্পানির তার মানে লিলির জন্য বা লিলি হচ্ছে এখানে আমানতকারীর জন্য ইনকাম বাড়লো তাই ক্রেডিট আর ওই ইনকামের ফলে সম্পদ বাড়লো তাই ব্যাংক হিসাব ডেবিট সহজ তারপরে আসো বলা আছে কি 5 নাম্বার বলা আছে 4 এর পরে 5 4 শেষ নাকি 4 শেষ 5 এ জমাকৃত চেক প্রত্যাখ্যান আমাকে বলো জমাকৃত চেক প্রত্যাখ্যান হয়েছে এটা জাবেদা কে দিবে লিলি ওই যে এই জাবেদাটা এই যে এই জাবেদা এইটা অর্থাৎ লিলি প্রথমে এই জাবেদা দিয়েছিল ব্যাংক হিসাবকে ডেবিট আর দেনাদার ক্রেডিট কারণ লিলি জানতো হ্যাঁ টাকা তো আদায় হয়েছে লিলি তো আর জানে না যে চেকটা প্রত্যাখ্যান হয়েছে এনএসএফ বা অপর্যাপ্ত তহবিল অর্থাৎ আমি যার থেকে টাকা পাই ওই ব্যক্তির ব্যাংকের মধ্যে কোনো টাকা নাই ওই ব্যক্তি থেকে আমার ব্যাংক কোনো টাকা আদায় করতে পারবে না এটা তো আর লিলি জানে না তাই লিলি এই জাবেদা দেয় নাই তাহলে লিলির যদি এখন জাবেদা দিতে হয় তাহলে সে এখন সংশোধনটা কেমনে করবে আগের যে জাবেদাটা সে ভুলবশত দিয়েছিল ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার ক্রেডিট কারণ সে জানে যে চেক জমা হয়ে গেছে চেকটা কে জমা দেয় দেনাদার তাহলে সে যদি সংশোধন করে এখন আগে সে দেনাদারকে দিয়েছিল ক্রেডিট এখন সে দেনাদারকে দিবে ডেবিট আগে সে ব্যাংকে দিয়েছিল কি দিয়েছিল ব্যাংকে ডেবিট এখন সে ব্যাংকে দিবে ক্রেডিট আসো আমরা ফোকাস করি এখানে সামহাও জাবেদাটা উঠে নেই সমস্যা নেই ভাইয়া জাবেদাটা দিয়ে দিচ্ছি
আচ্ছা ভাইয়া বলো তো কি হবে তাহলে? দেনাদার হিসাব আমি ক্রেডিট দিয়ে দিয়েছিলাম, এখন আমি চেক প্রত্যাখ্যান হওয়ার ফলে আমি কি দিলাম? দেনাদার হিসাব ডেবিট। আর ব্যাংক হিসাবকে আগে বাড়াই দিয়েছিলাম, আগে বৃদ্ধি করেছিলাম ভুলবশত, এখন কমাই দিলাম, ব্যাংক হিসাব বাড়াই দিলে ডেবিট, আর এখন কমাই দিলে ক্রেডিট। অর্থাৎ আগে ব্যাংক হিসাব ডেবিট আর ক্রেডিট মাইনাস, এই যে এরকম এরকম, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট মাইনাস, আবার দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ডেবিট মাইনাস। সহজ না ভাইয়া? আশা করি বুঝতে পেরেছো সহজ কিনা। এই যে আর ব্যাখ্যা কি দিবা জাবেদার? যে প্রত্যাখ্যাত চেক হিসাবভুক্ত হলো বা প্রত্যাখ্যাত চেক লিপিবদ্ধ হলো। জাবেদা ভুক্তর আরেকটা নাম লিপিবদ্ধকরণ, আমরা জানি। তাই প্রত্যাখ্যাত চেক হিসাবভুক্ত বা লিপিবদ্ধ হলো, এটাই দিবা, সহজ। আচ্ছা তারপরে আসো আমরা এরপরে জাবেদা যাই। লেখা আছে 6 নাম্বার, 5 শেষ, 5 শেষ বুঝানো শেষ 6। আশা করি 5 নাম্বারটা বুঝেছো। 6 নাম্বার, তোমরা যদি কোনো একটা এমন হয় যে না বুঝতে পারো নাই বা আবার শোনার প্রয়োজন এমন হতে, তাহলে তোমরা একটু কষ্ট করে রিভাইন্ড করে নিবা। আমি যদিও বারবার কথা বলতে পারি, সমস্যা নেই, একটু কষ্ট করে রিভাইন্ড করে নিও, রিভাইজ করে রিভাইন্ড করে দেন আবার ওই কনসেপ্টটা জেনে নিলা, তাহলে হয়ে গেল। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, স্পষ্ট। তাহলে স্পষ্ট ধারণা থাকলে পারা যাবে। ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি 2000 টাকার চেক, কয় হাজার টাকার চেক ভাইয়া? 2000 টাকা প্রদান করা হয়েছে, পরিশোধ করা হয়েছে, কিন্তু নগদানভুক্ত হয় নাই। এটাও নগদান বইয়ের ভুল, আমানতকারীর ভুল, তাই এটারও জাবেদা দিতেই হবে, দিতেই হবে। তাহলে আসো পাওনাদার কি ইস্যু করলে আমরা সবাই জানি, পাওনাদারকে যদি চেক টাকা দিয়ে দেই, পাওনাদার বা দায় কমে যায়। আমানতকারীর জন্য যদি দায় কমে যায়, দায় বাইরে গেলে ক্রেডিট, দায় কমে গেলে ডেবিট, এটা আমরা জানি, অ্যাকাউন্টিং এর বেসিক ফর্মুলা, বেসিক রুলস। তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব টাকা দেওয়ার ফলে প্রদেয় হিসাব কমে গেল, তাই প্রদেয় হিসাব ডেবিট। আর প্রদেয় হিসাবকে টাকা দিল কোত্থেকে? ব্যাংক, অর্থাৎ আমানতকারীর ব্যাংক হিসাব থেকে টাকা চলে গেল, ব্যাংকে টাকা আসলে ব্যাংক হিসাব বাড়ে ডেবিট, আর ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাই জাবেদা হবে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। আর জাবেদার ব্যাখ্যা দিবা, ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবকে টাকা পরিশোধ হিসাবভুক্ত করা হলো, এমনটা কত? 2000। সহজ না ভাইয়া? ইজি। ব্যাংক হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ডেবিট, শেষ আমার কাজ। আসো আমরা এরপরে কাজটা করি, মূল কাজ কি? উপর্যুক্ত পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি। তার মানে উপর্যুক্ত পদ্ধতি কি দুই জের মানে দ্বৈত জের নাকি একক জের? এটা একক জের। কেমনে বুঝছে ভাইয়া? এখানে তো বলে নাই উভয় জের একক জের বলে নাই। আমার কাছে আছেই একটা জের, এই যে একটা জের আছে আমার কাছে। কয়টা জের আছে ভাইয়া বলো? কয়টা জের আছে? একটা জের আছে। তাহলে একটা জের থাকলে, যদি একটাই জের থাকে, তাহলে আমরা কি করব? একক জের করব, কারণ দুইটা জের থাকলে আমরা দ্বৈত জের করতাম, ঠিক না? এখন দ্বৈত জের যদি না বলে করতে, তাহলে একক জেরই যদি ইনফরমেশন থাকে, তাহলে আমি একক জেরই করব। একক জের আমরা কি করি? একটা জেরকে ফলো করি। এই অঙ্কে আমি কাকে ফলো করছি ভাইয়া বলো? কাকে? ব্যাংকে। এই অঙ্কে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে, তাহলে আমরা কাকে ফলো করব? ব্যাংক রে। আসো অঙ্কটা করি। ব্যাংক রে ফলো করতেছি। 1 নাম্বার, 3080 টাকার চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয় নাই ব্যাংক কর্তৃক। তাহলে আসো, চেক জমা দেয় কে? আমানতকারী। চেক কে জমা দেয়? আমানতকারী। তাহলে চেক জমার ক্ষেত্রে সেটাকে আমরা বলবো দেনাদার। আবার চেক ইস্যু করে কে? আমানতকারী। চেক ইস্যুর ক্ষেত্রে আমরা বলবো পাওনাদার। চেক ইস্যু করা মানে ব্যাংক ব্যালেন্স কমে যাওয়া, চেক জমা দেওয়া মানে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়া। কার? আমানতকারীর ব্যাংক ব্যালেন্স। এবার আসো, পাওনাদার 3080 টাকা চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদানভুক্ত হয়েছে, অবশ্যই আমানতকারী দিয়েছে, কিন্তু ব্যাংকভুক্ত হয়নি, ব্যাংক জানে না, ব্যাংক আদায় করে নাই। তাহলে আমরা ফলো করছি ব্যাংক রে। আসো, এটা আমার ব্যাংক বই, ডান হাত, আর বাম হাত কি? নগদান বই। ব্যাংক বই কিছু করে নাই, কিন্তু নগদান বই প্লাস করছে, কারণ চেক জমা, আমি আবার বলছি চেক জমা মানে কি? প্লাস। নগদান বই আমার বাম হাত প্লাস করেছে, আমি ফলো করছি এই অঙ্কে কাকে? ব্যাংক রে। তাহলে আমাকে মাইনাস করতে হবে, কারণ ব্যাংক যেখানে আমি সেখানে, নগদান বইয়ের মাইনাস করতে হবে। 3080 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। আশা করি বুঝেছো যে কেন মাইনাস করতে হবে। এবার আসো, এই দেখো, জমাকৃত চেক আদায় হয় নেই 3080 টাকা। দেখো তো কি করছে ভাইয়া? ভাইয়া কি করেছে? মাইনাস করেছে। জমাকৃত চেক আদায় হয় না, এটা মাইনাস, এই যে মাইনাস করেছে, দেখেছো? মাইনাস কেন? মাইনাস কারণ ব্যাংক রে ফলো করছি। ব্যাংক যদি আদায় করতো তাহলে আমি প্লাস দিতাম, ব্যাংক আদায় করে নাই, তাই মাইনাস। তাহলে এই অঙ্কে আমি ফলো করছি কাকে? ব্যাংক। সহজ না? টেকনিকটা ইজি না ভাইয়া? ইসবি ভাই সহজ একটা টেকনিক শিখিয়ে দিল। আচ্ছা তারপরে আসো, বলছে কি? ওকে, পাওনাদারকে 5000 টাকা চেক ইস্যু। আমি বলেছি চেক জমা দেওয়া মানে টাকা বাড়ে আমানতকারী, আর চেক ইস্যু মানে টাকা কমে।
তাহলে পাওনাদারকে চেক ইস্যু করা হয়েছে 5,000 টাকার, কাকে? পাওনাদারকে। কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধ করা ব্যাংকে এখন উপস্থাপিত হয়নি। তার মানে ব্যাংক উপস্থাপন না হওয়া মানে কি? ব্যাংক কর্তৃক পরিশোধ হয় নাই। আচ্ছা, ব্যাংক কর্তৃক পরিশোধ না হওয়া মানে কি? এটা আগে আমারে বুঝান। ব্যাংক থেকে টাকা যায় নাই মানে তো এটাই নাকি? পরিশোধ করলে টাকা চলে যেত। আমানতকারী মানে লিলি, লিলি কোম্পানির টাকা ব্যাংক থেকে টাকা কমে যাইতো যদি পরিশোধ করতো, করে নাই তো। ব্যাংক তো টাকা পরিশোধ করে নাই, তারপরে টাকা যায় নাই, তাহলে এটা প্লাস হবে। এবার আসো, ব্যাংক, ডান হাত ব্যাংক, বাঁ হাত নগদান বই। নগদান বই চেক ইস্যু করেছে, নগদান বই জানে টাকা ইস্যু করলে, চেক ইস্যু করলে মাইনাস হয়, অর্থাৎ প্রতি হিসাবকে টাকা দিয়ে দিলে ব্যাংক হিসাব কমে যায়, মাইনাস, ব্যাংক হিসাব মাইনাস, নগদান বই মাইনাস করেছে। আমি ফলো করছি কাকে? ব্যাংক রে। ব্যাংকে উপরে আছে না নিচে আছে? উপরে আছে, এই যে উপরে, নগদান বই থেকে উপরে। ব্যাংক রে ফলো করলে নগদান বই কি করবে? নামবে নাকি বাড়বে? নগদান বই উপরে আছে তাই বাড়বে, বাড়লে কি হবে? প্লাস। কি হবে বাড়লে? ভাইয়া মনোযোগ আছে তো? সহজ, মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ ব্রেক হওয়া যাবে না। বাড়লে কি হবে? প্লাস। এই যে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয় নাই, অ্যামাউন্টটা কত? 5,000 টাকা। কেন প্লাস বুঝতে পেরেছো আশা করি? প্লাস কেন? ইজি না? ওকে, তারপরে আসো, ব্যাংক সুদ মঞ্জুর করছে 370, তাহলে সুদ মঞ্জুর করা মানে ইনকাম না এক্সপেন্স? আয় না ব্যয়? আয়। আয় হইলে আমানতকারী হিসাব বাড়ে, কিন্তু সমস্যাটা স্যার এই যে এখানে নগদানভুক্ত, ভাইয়া নগদানভুক্ত হয় নাই, কিন্তু ব্যাংক ভুক্ত হয়েছে, ব্যাংক আদায় করছে। তো আমার ডান হাত যদি ব্যাংক হয়, ব্যাংক বাড়াবে 370, তো ব্যাংক যদি বাড়ায় আমিও বাড়াবো, আমি তো ব্যাংকে ফলো করছি, ব্যাংক বাড়াইছে আমিও বাড়াবো, ব্যাংক কমাইলে আমিও কমাবো। একক জের ইজ নট আ পারফেক্ট ম্যাথ, একক জের পারফেক্ট কিছু না। ব্যাংক যা করছে একক জেরকে ফলো করি, ব্যাংক যা করেছে আমিও তাই করব। এখানে ভুল ঠিক দেখার দরকার নেই। আপনি ভুল সংশোধন করবেন অবশ্যই, কোন জায়গায় করবেন বলেন তো? ওই যে দ্বিপাক্ষিক উভয়জের যা আমরা একটু আগে করলাম ওইটাতে। তো ব্যাংক সুদ এটা কি হবে? ডেফিনেটলি প্লাস হবে। এই দেখেন প্লাস হয়েছে, এই যে 70 টাকা, 370 টাকা কি হলো? প্লাস। বুঝতে পেরেছেন ভাইয়া কেন প্লাস? এই যে ব্যাংক সুদ মঞ্জুর করেছে 370 টাকা প্লাস, কারণ ব্যাংক প্লাস করলে আমিও প্লাস। আমি অঙ্কে কাকে ফলো করছি? ব্যাংক রে। এবার আসেন আমরা সর্বশেষ অ্যামাউন্ট একটু খেয়াল করি। তাইলে ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে প্রত্যাখ্যান, আচ্ছা তাহলে কি বলা আছে? ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছে 4,000 টাকা। আচ্ছা তাহলে এটা জানি কি করা হয়েছে? নগদান বই জানে না, ব্যাংক না আদায় করছে না মাইনাস করছে, ব্যাংক কিছুই করেনি, কারণ চেক জমা দেওয়া হয়েছিল কিন্তু ব্যাংক এটা প্রত্যাখ্যান করছে, না প্লাস না মাইনাস, ব্যাংক তার জায়গায় ঠিক আছে। নগদান বই ভুলবশত প্রথমে কি করেছিল? ব্যাংক হিসাবকে ডেবিট আর দেনাদার ক্রেডিট, তার মানে ব্যাংক হিসাবকে বাড়ায় দিছিল কে? নগদান বই, আমানতকারী লিলি, লিলি বাড়ায় দিছিল, তাহলে লিলি কি করছে? আমানতকারী প্লাস। আমি ফলো করছি কাকে ভাইয়া? কাকে ফলো করছি? ব্যাংক রে। ব্যাংকে উপরে আছে না নিচে আছে? নিচে, তাই মাইনাস করতে হবে। খুব ইজি, দেখো বুঝো। আগে ব্যাংকে তুমি বাড়ায় দিছিলা, ডেবিট করছিলা, এখন ব্যাংকে কমাই দিলা, তো কমাই দিলে কি করতে হবে? প্লাস না মাইনাস? মাইনাস। এই যে 4,000 টাকা মাইনাস, এই যে 4,000 টাকা মাইনাস, 4,000 টাকা, এই দেখো 4,000 টাকা মাইনাস হয়ে গেছে, দেখছো? 4,000 টাকা মাইনাস। ব্যাখ্যা কি? ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান 4,000 টাকা মাইনাস। কেন? কারণ ব্যাংক আদায় করে নাই, তাই আমি তো ভুলবশত, নগদান বই ভুলবশত আদায় করেছিল, তাই এখন কমাইতে হবে। সে আগে ভুলবশত ব্যাংকে বাড়ায় দিছিল, এখন কমাইতে হবে, ক্রেডিট করতে হবে। সহজ। আসো, আশা করি বুঝতে পেরেছো তোমরা। মনোযোগ রাখো, একটু মনোযোগ রাখো, ব্রেক হওয়া যাবে না, অ্যাটেনশন থাকতে হবে, অ্যাটেনটিভ থাকতে হবে, অ্যাটেনশন দিতে হবে, তাহলে খুব সহজে বোঝা যায়। আমার টেকনিকগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে বোর্ড কোশ্চেনে ফুল মার্কস পাবা। ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি 2,000 টাকার চেক পরিশোধ করেছে। আচ্ছা আমরা বলতো, ব্যাংক যদি পাওনাদারকে টাকা পরিশোধ করে কার অ্যাকাউন্ট থেকে করবে? ব্যাংক কি নিজের অ্যাকাউন্ট থেকে করবে? ব্যাংক কার অ্যাকাউন্ট থেকে করবে? আমানতকারী। পাওনাদার কার? ব্যাংকের না, আমানতকারী। যা এখানে করতেছি সব কার? আয় ব্যয় সব কার? লেনদেন আমানতকারী। তাহলে আমানতকারীর পাওনাদারকে যদি ব্যাংক কর্তৃপক্ষ আমানতকারী হিসাব থেকে টাকা জমা দেয়, টাকা পরিশোধ করে দেয়, তাহলে আমানতকারী হিসাব বাড়বে না কমবে? কমবে। এবার আসো, ব্যাংক হিসাব ডান হাত, নগদান বই বাঁ হাত। ব্যাংক কি করলো? পরিশোধ করলো 2,000 টাকা, এই যে মাইনাস করলো ব্যাংক 2,000 টাকা, কিন্তু আমানতকারী কি করলো? কিছুই করে নাই, উপরে আছে। তাহলে ব্যাংক মাইনাস করছে, আপনিও মাইনাস করবেন। আপনি ফলো করছেন কাকে? কাকে ফলো করছেন ভাইয়া? কি বলেছি? ব্যাংক যা করেছে মাইনাস, আপনিও মাইনাস করবেন। আশা করি তাহলে বুঝো।
বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার ব্যাপারটা? এই যে ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ কি করা হয়েছে ভাইয়া? 2000 টাকা মাইনাস। সহজ না? সবই সহজ। তাহলে আমাদের নগদান বই মোতাবেক ব্যাংক জমা 9560, ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা 5850। তাইলে আমরা যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমা নিয়ে অঙ্ক শুরু করি, আমরা শেষ করব কোথায়? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা দিয়ে। আবার আমরা যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দিয়ে অঙ্ক শুরু করতাম, তাহলে আমরা শেষ করতাম কোথায়? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দিয়ে। আবার একইভাবে উল্টা যদি বলি যে আমরা যদি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা দিয়ে শুরু করতাম, তাহলে শেষ করতাম কোথায়? নগদান বই মোতাবেক ব্যাংক জমা দিয়ে। আবার আমরা যদি ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দিয়ে অঙ্ক শুরু করতাম, তাহলে শেষ করতাম নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত দিয়ে। অর্থাৎ যেটা দিয়ে শুরু তার অপোজিটটা দিয়ে শেষ। সহজ। এবার আসো, এই যে দুইটা জের, এই দুইটা জের কি এক হইছে? এই দুইটা জের কি সেম অ্যামাউন্ট? একটা 9560 আর একটা জের কি 5850। এই দুইটা সেম, এই দুইটা কি এক কিনা? আমাকে এটা উত্তর দাও। এটা তো তোমরা বুঝতেই পারছো, 5350 টাকা প্লাস আর এই তিনটা যোগ করলে হয় কত? 9080 টাকা মাইনাস। এটা তো তোমরা বুঝছো, এই যেটা মাইনাস করছি। এই অ্যামাউন্টটা কোত্থেকে আসছে? 5850 টাকা। 5850 টাকা কোত্থেকে আসছে ভাইয়া? এই যে 9560 যেটা অঙ্কে দেওয়া ছিল, ওইটার সাথে 5370 প্লাস আর 9080 টাকা মাইনাস। তাহলে আমাদের রেজাল্ট কত হইলো? 5850। এই দুটো কি ইকুয়াল? আমি তোমাকে প্রশ্ন করছি, এই দুটো কি ইকুয়াল? না। তার মানে এই দুইটা 9560 আর 5850 কে যদি ইকুয়াল করতে হয়, তাহলে আমাদের এর আগের প্রসেস মানে উভয় জেরকে ফলো করতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে এর আগের অঙ্কেই করলাম। তাহলে এটা আমি তোমাদেরকে কাজ দিলাম, দেখি তোমরা এবার ট্রাই করো। 9560 আর 5850 কে একটা ইকুয়াল করো। এই অঙ্ক থেকে উভয় জের করো, বাসায় প্র্যাকটিস করো। তোমরা প্র্যাকটিস করলে ভালো করতে পারবা। আশা করি যা যা শিখিয়েছি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তবে লাস্ট মুহূর্তে আমি তোমাদেরকে আবারও সেই টেকনিকটা মনে করিয়ে দিচ্ছি, সেটা খাতায় নোট ডাউন করে নাও, লাগলে সমস্যা নেই। তাও নোট তোমরা অঙ্কটা এটা নোট ডাউন করে নাও, এই নোটটা। এটা ছাড়া কিন্তু ব্যাংক সমন্বয় করা যাবে না। আচ্ছা, খাতায় নোট আকারে উঠিয়ে নাও, এই বিষয়গুলো নোট আকারে উঠিয়ে নাও। আমি যা যা লিখে দিচ্ছি, কারণ এগুলো দিয়েই আমরা ম্যাথগুলো শিখেছি, ঠিক না? ওকে, তো ভাইয়া বলো, এই যে চারটা রুলস, এটা তো আমরা জানি না? এটা ভাইয়া আগেও লিখে দিয়েছিলাম, আবার লিখে দিলাম। তোমরা দেখো, নোট ডাউন করে নাও। এই যে চারটা রুলস, এই যে চারটা রুলস, এই চারটা রুলসের উপর ভিত্তি করে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব। তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমা বললে কাকে ফলো করব ভাইয়া? নগদান বই মোতাবেক ব্যাংক জমা বললে কাকে ফলো করব? কাকে ফলো করব? কাকে ফলো করব বলো? ব্যাংক বইকে। আর নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত বললে কাকে ফলো করব? নগদকে। একক জেরের ক্ষেত্রে, দ্বৈত জেরের ক্ষেত্রে, যে কোনো জের, কাহিনী তো এটাই। যাকে ফলো করছি দ্বৈত জেরের ক্ষেত্রে সে ঠিক, আর যাকে ফলো করছি না যেই ঘরে, সে ভুল। এটা তো আমরা শিখলাম। আর আর একক জেরের ক্ষেত্রে যেটা
কখন কাকে ফলো করব সেই বিষয়টা জাস্ট, আর কিছু না, ভুলের কিছু না এখানে, কারণ একক জেনে আমরা ভুল সংশোধন করি না। নগদান বই মোতাবেক ব্যাংক জমা, ব্যাংকে ফলো করবেন। নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এটা ছিল ব্যাংক জমা, এটা ব্যাংক জমা অতিরিক্ত, তাহলে আপনি নগদকে ফলো করবেন। আর যদি বলে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা, তাহলে আপনি নগদকে ফলো করবেন, আবারও সেম। আর যদি বলে উল্টা, না ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, এটা ছিল ব্যাংক জমা আর এটা ছিল ব্যাংক জমা অতিরিক্ত, তাহলে আপনি ব্যাংকে ফলো করবেন। শেষ, শেষ, ব্যাংকে ফলো করবেন, আর কিচ্ছু না। এতটুকুই ছিল কাজ। দ্বিপাক্ষিক জেরের ক্ষেত্রে যাকে ফলো করছেন, যখন যাকে যেই জের অনুযায়ী ফলো করছেন তখন সে ঠিক, আর যাকে ফলো করছেন ওই বক্সে সে ভুল। ব্যাস, এই দুটোই, এইটুকুই টেকনিক, এই চারটাই টেকনিক, এই চারটাই হচ্ছে আপনাদের একদম রেভলিউশন। এই চারটা টেকনিকের উপর ফলো করে আপনি ব্যাংক সমন্বয় বিবরণী কি পাবেন? 10-এ 10। এমসিকিউ যদি 5টা আসে, বোর্ড কোশ্চেনে 5-এ 5, কেউ আটকাতে পারবে না। শেষ। 15-তে 15, যদি 15 নাম্বারে ব্যাংক, সে ফর এক্সাম্পল যে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে 15 নম্বরের কোশ্চেন আসলো, যাই আসুক যেমনি আসুক এটা মাথায় রাখবেন, আর যা যা বলেছি ভাইয়া, যা যা বলেছে, যা যা শিখিয়েছি তা মাথায় রাখবেন, তাহলে এইচএসসি তে এই অ্যামাউন্টটা থেকে বা এই অঙ্ক থেকে, এই অধ্যায় থেকে পুরো ফুল নাম্বার পাবেন। একটু মনোযোগ দিয়ে পরবর্তী ক্লাসটাও করবেন। আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীর সর্বশেষ ক্লাস হচ্ছে 7ম ক্লাসটি। তোমাদেরকে অনুরোধ করব তোমরা 7ম ক্লাসটি মনোযোগ দিয়ে করবে এবং সিরিয়াল অনুযায়ী ক্লাস করবে না। এখন 2 করলাম, তারপরে 5, তারপরে আবার 1, তারপরে আবার 7, এইভাবে করলে কিন্তু ভাইয়া আমার দ্বারা আপনার কোনো উপকার হবে না। আপনি সিরিয়াল অনুযায়ী যান, 1 থেকে 7 পর্যন্ত ক্লাস করেন, অর্থাৎ 7ম ক্লাস যেটা নিব সেটাও আপনি 6টা ক্লাস করে 1 থেকে 6 পর্যন্ত করে দেন 7মে যান, 1 থেকে 5 পর্যন্ত ক্লাস করে দেন 6ষ্ঠ ক্লাস করেন। এরকম ভাবে সিরিয়াল অনুযায়ী আপনি ক্লাস করলে, 7টা ক্লাস করলে ব্যাংক সমন্বয় বিবরণী যা ছিল তা আপনার শেষ হয়ে যাবে। তাই বলে আমি শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য।